চলো সামনে আগে। আচ্ছা, এখানে একটা জিনিস ছিল, ইমরান একদিন প্রশ্ন করতেছিল যে গতকালকে, যে ভাই এই যে এখানে আপনি তো সবই বললেন বুঝলাম, যে স্টেরোটেক্সিসটা বুঝলাম না। যে স্টেরো মানে তো সমতল তল, তাহলে সমতল কোন তল, এটাকে আমরা স্টেরো বলি। তাহলে মসৃণ এবং সমতল তলের প্রতি প্রাণীর সাড়া দেওয়া, ঠিক আছে, ওকে। তাহলে একটা মসৃণ তল, ধরো এটা মসৃণ তল, এখানে যদি দেয়াল টিকটিকি, দেয়ালগুলো তো এরকম মসৃণ হয় তাই না, তুমি দেয়ালের দিকে তাকাও, মসৃণ তল। তো এটার উপর দিয়ে যদি কোনো টিকটিকি যায়, তার মানে সে মসৃণ বা সমতল তল পছন্দ করে, ভালোবাসে। তাহলে যে মসৃণ বা সমতল তল পছন্দ করে, সে যদি সেদিকে যায়, তাহলে মসৃণ বা সমতল তল হচ্ছে উদ্দীপনা, তাহলে উদ্দীপনার দিকে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক টেক্সিস। ঠিক আছে, ধনাত্মক টেক্সিসে কি হয়, উদ্দীপনার দিকে যায়। এরপর তারা বলতেছে যে বন টিকটিকির বনে বাজারে ঘুরে বেড়ানো, বনে বাজারে কি আর সমতল জিনিস পাবা? বনে বাজারে তো গাছ, একটা গাছ বড়, একটা গাছ ছোট, পাহাড়, উঁচু নিচু, হ্যাঁ না, উঁচু নিচু, খাস কাটা, হ্যাঁ, কোনো বনে বাজারে কি আর সমতল পাবা? এরকম সমতল পাবা দেয়ালের মতো না। তার মানে বন টিকটিকি পছন্দ করতেছে কি, ওই বন জঙ্গলে তার ভাল লাগে। তার মানে সে মেইন এখানে যে উদ্দীপকটা স্টেরোটেক্সিস, কথাটা হচ্ছে স্টেরোটেক্সিস। তার মানে স্টেরোটেক্সিস হইতে হলে, পজিটিভ স্টেরোটেক্সিস হইতে হলে তোমাকে সমতল জায়গা ভালো লাগতে হবে। কিন্তু বন টিকটিকের ভালো লাগে হচ্ছে উঁচু নিচু জায়গা, তার মানে সে সমতল জায়গা থেকে দৌড়ে পালায়। মেইন উদ্দীপনা এখানে কোনটা? মেইন উদ্দীপনা হচ্ছে মসৃণ এবং সমতল তল। তাহলে এখান থেকে যদি সে দৌড়ে পালায়, তাহলে সেটা কি ধরনের টেক্সিস হবে? নেগেটিভ বা ঋণাত্মক স্টেরোটেক্সিস হবে। ঠিক আছে, নেগেটিভ বা ঋণাত্মক স্টেরোটেক্সিস হবে। আচ্ছা স্যার, আপনি কি এমন স্ট্র্যাটেজি ছিল আপনার যার জন্য দুইটা, আচ্ছা আমি প্লিজ বেয়াদবি মাফ করুন। আচ্ছা, স্ট্র্যাটেজি কিছু না, স্ট্র্যাটেজি হচ্ছে রেগুলার পড়াশোনা করা। ওকে, প্রথম কথা হচ্ছে আমি ওই টাইমে স্কুল কলেজে থাকতে রেগুলার পড়াশোনা করতাম। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাতার প্রেজেন্টেশন। ঠিক আছে, একটা খাতা তুমি যখন লিখতেছো, তখন তুমি কিভাবে লিখতেছো, লেখাটা খুব সুন্দর হইতে হবে, হাতের লেখা খুব সুন্দর হইতে হবে, কাটাকাটি করা যাবে না। এবং হচ্ছে যে তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যে প্রবলেমগুলো সলভ করবে, সেই প্রবলেমগুলো অবশ্যই খুবই নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে কারেক্ট হইতে হবে। ওকে, তাহলে তুমি ভালো নাম্বার পাবা। বুঝো নাই? মেন কথা হচ্ছে রেগুলার পড়াশোনা করতে হবে। আমি তো ওই টাইমে প্রতিদিন পড়াশোনা করতাম। এখন না ফটকা হয়ে গেছে, এখন তো একটু ফাঁকিবাজ হয়ে গেছে, পড়াশোনা করি না রেগুলার। বাট ওই টাইমে হচ্ছে রেগুলার পড়াশোনা করতাম, রেগুলার ডেইলি খুব ভালো পড়াশোনা করতাম এবং প্রত্যেকটা কনসেপ্টের হচ্ছে ক্লিয়ার আইডিয়া রাখার চেষ্টা করছি। এবং তোমার টেস্ট পেপারের যে প্রবলেমগুলো, টেস্ট পেপারের প্রবলেমগুলোতে আমি অবশ্যই খেয়াল রাখতাম যে আহ, বিভিন্ন টাইপ যাতে কাভার হয়। এক টাইপের হাজার ম্যাথ করে তো লাভ নাই, বিভিন্ন টাইপের একটা একটা করে ম্যাথ করবা। ঠিক আছে, কেমিস্ট্রি, ফিজিক্স বা ম্যাথের তো ম্যাথমেটিক্যাল প্রবলেমই অনেক বেশি। তো সেখানে তুমি কি করবা, বিভিন্ন টাইপ, অনেকগুলো টাইপ সলভ করবা, বাট সব টাইপ থেকে একটা বা দুইটা, বাকিগুলো দেখবা যে তুমি পারো কিনা। ওকে, তাইলে হয়ে যাবে। আর বায়োলজিতে চিত্রগুলো আঁকবা ভালো মতো, বায়োলজির লেখাগুলো সুন্দরভাবে লিখবা। মেইন কথা হচ্ছে মেইন পয়েন্টটা লিখবা, মেইন পয়েন্ট কোনটা চাইছে, তাই না? হার্টের লম্বচ্ছেদ তোমাকে পরীক্ষার হলে আসছে, এখন হার্টের লম্বচ্ছেদ যদি পরীক্ষাতে আসে, এখন তুমি যদি হার্টের লম্বচ্ছেদের জায়গায় হাজার হাজার লাইন লেখো, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না, তোমাকে লম্বচ্ছেদটা আঁকতে হবে। তো ফিগারটা ড্র করা ইম্পর্টেন্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকাটা ইম্পর্টেন্ট, যেটা আমরা তোমাদেরকে দিচ্ছি। আর বাংলা, ইংলিশে তুমি হচ্ছে টেস্ট পেপার সলভ করবা। ইংলিশে মেইনলি, ইংলিশ ফার্স্ট পেপারে তো টেস্ট পেপার সলভ মাস্ট, সেকেন্ড পেপারও মাস্ট, দেখবো যে হুবহু কমন চলে আসবে। আইসিটিতে তো খুব কম জায়গা থেকে প্রশ্ন আসে, তো ওই কম জায়গা যেগুলো থেকে প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলো বারবার সলভ করো, সেম টাইপের প্রশ্ন প্রতি বছর আসে, তো তুমি পরীক্ষাতে কিন্তু কমন পাবা। তো খাতার প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বহুত দিন পর মেঘকন্যাকে পাইছি লাইভে, বুঝছো? খাতার প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট এবং চেষ্টা করবা হচ্ছে নির্ভুলভাবে খাতায় লিখতে এবং খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা মেইন। এরপর হচ্ছে খাতার প্রেজেন্টেশন, এরপর হচ্ছে লাক আর আল্লাহ পাকের ইচ্ছা, সবকিছুই। হ্যাঁ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বুঝছো মিম? রেগুলার পড়াশোনা করতে হবে, এটাই হচ্ছে মেইন। আর খাতার প্রেজেন্টেশন সুন্দর হইতে হবে। ওকে, এবার আসলে প্রতিবর্ত ক্রিয়া বা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, আমি তোমাদেরকে মস্তিষ্ক পড়াইছি, চেষ্টীয় স্নায়ু, সেন্সরি স্নায়ু সবই পড়াইছি। বাট মাঝে মাঝে আমাদের দেহে কি ঘটনা ঘটে জানো? মাঝে মাঝে আমাদের দেহে এরকম ঘটনা ঘটে যে হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিই, ধরো মশা কামড় দিল, আমার হাতে এক জায়গায় মশা কামড় দিল, সাথে সাথে মশাটাকে মারি। ঠিক আছে, মশাটাকে মারি। এরকম কিছু কিছু কাজ থাকে, ধরো আমাদের হাতটা হঠাৎ করে মিম বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এবি খান বলছে ভাইয়া পড়ায় মনোযোগ ধরে রাখতে পারছি না, পড়ায় মনোযোগ ধরে রাখতে পারতেছো না। ঠিক আছে, এই যে কথাটা বললাম, তুমি চিন্তা করবা যে পড়ায় মনোযোগ যদি ধরে না রাখো, তাহলে তোমার কি কি কনসিকুয়েন্স হইতে পারে। কনসিকুয়েন্স মানে হচ্ছে তোমার কি কি পরিণতি হইতে পারে। ফার্স্ট কথা হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা খারাপ হবে। ঠিক আছে, তোমার এইচএসসি পরীক্ষা খারাপ হবে, তুমি তোমার ড্রিম, স্বপ্নের কোনো
মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা ভালো কোনো ভার্সিটিতে তুমি ভালো সাবজেক্ট পাবা না, তুমি উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবা। তাহলে তোমাকে কি করতে হবে? এরপরে তোমার জীবিকার জন্য আলাদা কোনো উৎস তোমাকে সন্ধান করতে হবে। তাহলে সেগুলো তো আরো টাফ। ঠিক আছে, এজ এ ম্যান হিসেবে, এজ এ ম্যান প্লাস এজ এ হিউম্যান, শুধু ম্যান না, উমেনদের ক্ষেত্রে সত্যি, এজ এ হিউম্যান তোমাকে কিছু না কিছু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এই সমাজে। তো তুমি এই সমাজকে যতটুকু দিবা, এই সমাজ হচ্ছে তোমাকে ঠিক ততটুকুই দিবে। ঠিক আছে, তুমি এই দুনিয়াকে যতটুকু দিবা, এই দুনিয়া তোমাকে ঠিক ততটুকুই দিবে। ওকে, তো পৃথিবীতে সব থেকে হার্শ ট্রুথ হচ্ছে যে আমাদের সবাইকে কিছু না কিছু করতে হবে। ঠিক আছে, এখন তুমি যদি পড়াশোনা না করো, তাহলে তো তোমাকে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম বের করতে হবে। তো সেটা কি হইতে পারে তুমি চিন্তা করবা। তা কিছু মানুষ বিদেশে যায়, বিদেশে গিয়ে হচ্ছে বিভিন্ন কাজ করে। হ্যাঁ, কিছু মানুষ হচ্ছে ধরো মানে ব্যবসা বাণিজ্য করে। ঠিক আছে, কিছু মানুষ কৃষি কাজ করে, অনেক কিছুই আছে। ঠিক আছে, পড়ালেখা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এগুলো বাদে বহুত আছে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি পড়াশোনা না করো, তো আলটিমেটলি তুমি পড়াশোনার লাইন থেকে ডিটাচড হয়ে যাচ্ছ, তুমি অন্য কোনো লাইনে, তাহলে তো তখন তোমার কাজ করতে হবে। এখন তুমি চিন্তা করো যে তুমি কি ব্যবসা বাণিজ্য করবা, বিদেশে গিয়ে কাজ করবা, নাকি কি করবা, নাকি নাকি তুমি হচ্ছে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা এরকম কিছু একটা জিনিস হবা। ঠিক আছে, তোমার যদি ফার্স্ট চয়েসটা থাকে যে হ্যাঁ আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হবো, বড় কোনো ধরো যে ইউনিভার্সিটির প্রফেসর হবো, সায়েন্টিস্ট হবো, তাহলে তো তোমাকে পড়াশোনার কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। ঠিক আছে, ফার্স্ট কথা হচ্ছে পড়াশোনা করতে মন চায় না, তোমার মন চায় না, কিন্তু তোমার আরো 14টা বন্ধু আছে, ওদের তো মন চায়। তাহলে সিট তো আমার লিমিটেড, আমি কাকে সিট দিব বলো? অবশ্যই তাদেরকে সিট দিব, কারণ তোমার মনই চায় না, তো তুমি তো বঞ্চিত। তো জিনিসটা এভাবে চিন্তা করবে, সবসময় পজিটিভ কাউন্সেলিং দিয়ে কিছু হয় না, মাঝে মাঝে নেগেটিভ কাউন্সেলিং দিতে হয়, বাস্তববাদী হইতে হবে, রিয়েলিস্টিক চিন্তা করতে হবে। বুঝো নাই? আচ্ছা, যাই হোক। আচ্ছা, লেখা ভালো না, যার লেখা ভালো না, এখন তো আর লেখা চেঞ্জ করতে পারবে না। তোমার লেখাটা চেষ্টা করো কাটাকাটি কম করতে, লেখা যাই হোক কাটাকাটি কম করার চেষ্টা করো, তাইলে হবে। আচ্ছা, কানিজ ইসলাম, পরে অনেক জন্মেছে তাই হতাশা করে। এই তোমার পরীক্ষা কবে বলো তো কানিজ? তোমার পরীক্ষা হচ্ছে সামনের বছরের মে নাকি জুনে। এখনো কত সময় পড়ে আছে, আমি জানি না কেন তোমরা হতাশ হয়ে যাও। আমি তোমাদেরকে আমার জীবনের গল্প বলছিলাম, আমি টেস্ট পরীক্ষার পরে 2-3 মাস আসলে গল্পের বই পড়ে কাটাইছি, লাস্টের 1 মাস হচ্ছে ভালো মতো পড়াশোনা করছি। তো তোমাদের জন্য এখনো প্রায় 7-8 মাস বাকি আছে। মানে হতাশা কেন আসবে? এই 7-8 মাস মোর দেন এনাফ, জাস্ট নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা করো। ইউটিউবে হাজার হাজার ভালো ক্লাস আছে, তুমি ক্লাসগুলো করো বা কারো কোর্সে ভর্তি হও, কোনো সমস্যা নাই। তুমি ইউটিউব দেখে শিখো, তোমার কলেজের টিচার দেখে শিখো, নিজে সারাদিন পড়াশোনা করো। পড়াশোনা ছাড়া তো আর কোনো কাজ নাই। আমি তো বলি নাই যে কানিস তুমি গিয়ে বাজার থেকে 2টা বাজার করে আনো, তুমি গিয়ে ওই কাজটা করে আনো। তোমার বাবা মা কি তোমাকে এগুলো বলছে? তোমাকে জাস্ট বলছে যে হ্যাঁ কানিস পড়াশোনা করো, সবকিছু আমি প্রোভাইড করতেছি। তো একটা কাজ যদি না পারো, তো মানে লাইফে করবাটা কি আমার বলো? তোমাকে একটা কাজই দিছি, ওই কাজটাই পারো না, তো তুমি লাইফে করবাটা কি? তাই না? জিনিসটা খুবই অদ্ভুত না? তুমি চিন্তা করো, তুমি নিজে চিন্তা করো যে আমাকে একটা কাজ করতে বলা হয়েছে, আর কোনো কাজ না ভাই, তুই খা, তুই ঘুমা, খালি তুই নামাজ পড়, খালি তুই পড়াশোনা কর, এই কাজটাই পারো না। তো একটু তো লজ্জা লাগা উচিত আসলে। আচ্ছা, যাই হোক, তাহলে এবার আসো। এবার জরুরি প্রয়োজনে যেসব কাজ হয় এগুলা কিন্তু মানে এত তাড়াতাড়ি হয় যে সিগন্যাল গুলা, ধরো এই জায়গায় মশা কামড় দিল, এত তাড়াতাড়ি জিনিসটা হয়, বা আগুনে পড়লো তাড়াতাড়ি জিনিসটা হয়, যে এগুলো তোমাদেরকে স্নায়ুতন্ত্রে পড়াইছে খুব সুন্দর করে, চেস্টিও সেন্সরি। ঠিক আছে, এবং এই কনসেপ্ট আমি তোমাদেরকে যে কনসেপ্টে পড়াইছি, এই কনসেপ্ট দিয়ে তোমাদের মেডিকেল সায়েন্স পাস হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে হাতে এই জায়গায় ধরো আগুন লাগলো, তো সাপোজ সিগন্যালটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আলটিমেটলি স্পাইনাল কর্ড হয়ে ব্রেন পর্যন্ত যাইতে হবে, তাই না? এখান থেকে এসে এসে পিছন দিয়ে কি স্পাইনাল কর্ড, এরপরে ব্রেন পর্যন্ত যাবে। তো এত তাড়াতাড়ি চিন্তা করো, ধরো আবার এখানে আগুন লাগছে হঠাৎ করে, তো এখান থেকে স্টিমুলেশনটা যাইতে যাইতে প্রথমে স্পাইনাল কর্ডে গেলো, তারপর ব্রেনে গেলো, ব্রেন থেকে প্রসেসিং হয়ে আবার স্পাইনাল কর্ড হয়ে আবার এখানে গেলো। তো এই তো টাইমের ভিতরে, এই যে টাইমের ভিতরে তোমার হাতের এখানে পুরা অঙ্গার হয়ে যাবে, পুরো এই জায়গাটা ছাই হয়ে যাবে। তো এই জন্য বলে যে, এই জন্য আমাদের শরীর বলে যে ভাই আমার মস্তিষ্ক পর্যন্ত যাওয়ার দরকার নাই, তুমি সিগন্যালটা শুধু স্পাইনাল কর্ড পর্যন্ত নাও, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত নাও, শুধু স্পাইনাল কর্ড পর্যন্ত নাও। স্পাইনাল কর্ডই এনাফ ডিসিশন নেওয়ার জন্য, স্পাইনাল কর্ডই এনাফ ডিসিশন নেওয়ার জন্য। এই জন্য প্রতিবর্তী ক্রিয়া মানে কি, ধরো তীব্র আলোতে চোখের পাতা, তীব্র আলো, চোখের মধ্যে লাইট পড়তেছে, তাড়াতাড়ি বন্ধ করে ফেলো ভাই, ব্রেন পর্যন্ত যাওয়ার সময় নেই তো। তারপর তোমার ধরো গরম ইস্ত্রিতে হাত পরে, ইস্ত্রি যেটা আছে কাপড় ই করো, হাত পরে সাথে সাথে সরাই ফেলো, আগুনে হাত লাগে সাথে সাথে সরাই ফেলো। তাহলে এই জিনিসগুলা মেনলি নিয়ন্ত্রিত হবে কি দিয়ে? স্পাইনাল কর্ড দিয়ে। ঠিক আছে, স্পাইনাল কর্ড নিয়ে, স্পাইনাল কর্ডের পুরো কেটে কেটে দেখাইছি স্পাইনাল কর্ড। ঠিক আছে, স্পাইনাল কর্ড না পারলে পিটানি দেবো ধরে।
ঠিক আছে, স্পাইনাল কর্ড। আচ্ছা, এবি খান ভাই, আমার নাম রুবাইয়া, মেয়ে আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রুবাইয়া, সমস্যা নাই। এখানে তো এখানে এবি খানই শো করতেছে। আচ্ছা ঠিক আছে রুবাইয়া। আচ্ছা, বাট আমার মেসেজটা তোমরা বুঝতে পারছো তো? আমার মেসেজটা বুঝতে পারতেছো তো? ঠিক আছে, তোমাকে কিছু না কিছু করতে হবে, হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে, হতাশ হইলে আরো পিছনে চলে যাবা, হতাশ হওয়ার কিছু নাই। হতাশাকে পিছনে ফেলে দিয়ে সামনে আগাইতে হবে। ঠিক আছে, এখনো অনেক সময় আছে হতাশা কাটায় ওঠার। জাস্ট নিজের উপর রাখো, শক্তি রাখো। আচ্ছা, তাহলে কোনো উদ্দীপকের প্রভাবে, তাহলে হাতে গরম লাগা বা হাতে হাতে হচ্ছে আগুন লাগা, এগুলা একটা উদ্দীপক। এগুলা প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে পেশি বা কোনো অঙ্গে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অনৈচ্ছিক। হ্যাঁ, এটা কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী, যে আমার মন চাইলো হাত এখন সরাবো, ইচ্ছে, ঠিক আছে, আবার মন চাইলো হাত সরাবো না, এরকম হয় না কিন্তু। আগুন লাগছে, সাথে সাথে তোমার হাতটা অটোমেটিক্যালি সেখান থেকে সরে আসবে, অটোমেটিক্যালি যে সরে আসবে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অনৈচ্ছিক প্রতিক্রিয়া। ঠিক আছে, তোমার ইচ্ছা করুক আর না করুক, তোমার হাত কখনোই, ঠিক আছে, তোমার আঙুলকে পুড়তে দিবে না। আচ্ছা, তাহলে এটা কি দিয়ে নিয়ন্ত্রিত হবে? সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হবে। এবার চিন্তা করো, এগুলো তোমার মুখস্থ করতে হবে, খুবই ইজি জিনিস না? আচ্ছা, পুরা ইন্টারের বইগুলো ভালো মতো শেষ করার জন্য কয় মাস এনাফ? পুরা ইন্টারের বইগুলো ভালো মতো শেষ করার জন্য ইন্টারে যে 1.5 বছর সময় দেওয়া হয়, মোটেও এনাফ না। ঠিক আছে, মোটেও এনাফ না। তার মানে যারা ভালো করতেছে তারা কি করে? যারা ভালো করতেছে তারা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার পড়ে এবং মোটামুটি একটা আইডিয়া সবার হয়। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখো, তোমার সিকিউ কি সব জায়গা থেকে আসে? তোমার চ্যাপ্টার তো অনেক, সিকিউ কি সব জায়গা থেকে আসে? সিকিউ খুব অল্প জায়গাগুলো থেকে আসে। তুমি আগে সেগুলা পড়ো, এরপর তোমার এমসিকিউ এর জন্য জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ো, তোমার হয়ে যাবে। ঠিক আছে, তোমার কি সব পড়তে হবে? ঠিক আছে, জীব প্রযুক্তির চিন্তা করো, জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষাতে আসবে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ওই স্টেপটা আসে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব আসে। এরপর তোমার টিস্যু কালচারের স্টেপ আসে, টিস্যু কালচারের গুরুত্ব আসে। এটা পড়লে তুমি এখান থেকে দেখবে এমসিকিউ পারবা, এখান থেকে সিকিউ পারবা, এর বাইরে কি সিকিউ দেয় নাকি? কিন্তু তুমি যদি গিয়ে লাস্টে গিয়ে কি কি আছে উল্টা পাল্টা সবই যদি মনে রেখে মুখস্থ করতে যাও, তাহলে একটু টাফ। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে তোমাকে সিকিউ যেগুলো আসে সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। এরপর দেখবা যে ওই সিকিউ এর টপিকস থেকেই অনেকগুলো এমসিকিউ কমন আসতেছে, পাশাপাশি দুই একটা এমসিকিউ আলটা পাল্টা আসবে, এগুলো না পারলেও সমস্যা নেই। দ্যাটস অল, দ্যাটস দ্য সিম্পল স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি, বুঝছো? হ্যাঁ, মনে থাকে না, মনে থাকবে, চেষ্টা করতে হবে। কেউ তো এখানে বিদ্যাসাগর না, তাই না? কেউ তো এখানে শেরে বাংলা একে ফজল হক না। আমি যেটা পড়ি আমার কি মনে থাকে? আমি ওদেরকে জিকে পড়াইছিলাম, একটা জিকে পড়াইছিলাম, বুঝছো? তোমার হচ্ছে যে একটা জিকে, কি জানি একটা জিকে পড়াইছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি, এটার আনসার হচ্ছে কংগ্রেস। তো আমি ওদেরকে পড়াইছি এবং এই সেম জিনিসটা আমি মেন পরীক্ষাতে ভুল করছি, মানে বিসিএস পরীক্ষাতে ভুল করছি। তাহলে এখন আমি কি বলবো বলো? আমি ওদেরকে 2-3 দিন আগে পড়াই গেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, এবং আমি পরীক্ষার হলে নিজে সেটা ভুল করছি। তাহলে এটা তো আসলে কিছু হলো না। সবাই ভুল করে। তো ভুল করে, ভুল থেকে শিক্ষা নিয়ে তুমি সামনে আগায় যাবা, পিছনে ব্যাক করলে তো আর সেই ভুলটা কখনোই তোমার লাইফে সঠিক হয়ে আসবে না, তাই না? আচ্ছা, তারপর দেখো যে অধিকাংশ প্রতিবর্তী ক্রিয়া সরল প্রকৃতির, কারণ একটা উদ্দীপকের প্রয়োগ দ্বারা প্রতিক্রিয়া ঘটে। অনুচ্ছিক, নিজের ইচ্ছা অনুযায়ী হয় না, যে কোনো টাইমে হাতটা সরবে। স্বয়ংক্রিয়, অটোমেটিক, সহজাত, জন্মের পর থেকে আছে, কোনো পূর্ব পরিকল্পনা নাই, লক্ষ্য বা পরিণাম চিন্তা করে না। ঠিক আছে, কোনো পরিবর্তন ছাড়া এ পুনরাবৃত্তি করতে পারে, এটা একটা স্টেরিওটাইপ। এখানে স্টেরিওটাইপ বলতে কি বোঝাচ্ছে আসলে? হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? হুম, আমার কথা কি বুঝতে পারছো? আর আর কোনো ডিপ্রেশন থাকবে? হুম, ওকে। আচ্ছা, হ্যাঁ, আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে এটা একটা স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ কথাটার বাংলা হচ্ছে প্রথাগত। স্টেরিওটাইপ কথাটার বাংলা হচ্ছে এটা একটা প্রথাগত নিয়ম। প্রথাগত মানে এটা চলে আসতেছে। ঠিক আছে, এটা একটা প্রথা, এটা একটা নিয়ম। ঠিক আছে, এটা রুলস। এটা যে আগুনে হাত লাগলে হাতটা সরে আসবে, এটা একটা রুলস, এটা একটা স্টেরিওটাইপ, এটা একটা প্রথাগত, এটা একটা বাধা ধরা নিয়ম। ঠিক আছে, এটা একটা বাধা ধরা নিয়ম, যে এটা একটা ধরনের স্টেরিওটাইপ, এক ধরনের প্রথাগত নিয়ম। ঠিক আছে, এটা হবেই। ঠিক আছে, বাধা ধরা একটা নিয়ম। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, এই প্রতিবর্তী চক্রটা যে হয়,
ঠিক আছে, এই প্রতিবর্তী চক্রটা কয়েকটা স্টেপ থাকে, এটা মুখস্থ করা কিছু না, খুবই সহজে তুমি এটা বুঝতে পারবা। ঠিক আছে, আমি যদি তোমাকে বলি, সাপোজ আমি যদি তোমাকে একটু বলি, হ্যাঁ তুমি নিজেই চিন্তা করো যে এই জিনিসটা কতটা সহজ। হুম, তাহলে প্রতিবর্তী ক্রিয়া এখানে আমাদের 5টা ধাপ দেখাইছে, 5টা অংশ দেখাইছে। তো তুমি এখন চিন্তা করবা যে এই জিনিসটা কতটা ইজিলি আমরা বুঝতে পারি। ধরো সাপোজ আমি একটা মানুষ যদি এখানে আঁকি, ধরো এটা হচ্ছে এটা হচ্ছে মিম, হ্যাঁ এটা হচ্ছে মিম, এটা হচ্ছে মিম, ঠিক আছে, এটা হচ্ছে মিমের হাত, মিমের হাত, ঠিক আছে, এটা হচ্ছে মিমের হাত, মিমের আরেকটা হাত, এটা আমরা দেখাইলাম না, ঠিক আছে, এই যে এটা হচ্ছে মিম, ঠিক আছে, এটা হচ্ছে মিম। ওকে, তো এটা হচ্ছে মিম, এবং মিমের এই হাতে, হ্যাঁ মিমের এই হাতে ধরো হচ্ছে এরকম একটা কিউট লাল মশা কামড় দিছে, ঠিক আছে, এখানে কামড় দিছে। হ্যাঁ, জাভেদ কায়সার বলতে, ভাইয়া সময় নষ্ট হয়ে যায় নিজের অজান্তেই, যতই নিজেকে আটকায় রাখি না কেন একদিন পর আবার সেই আগের জায়গায়। তো সময় নষ্ট হয়, দেখো আমি তোমাকে বলি সময় নষ্ট হবেই, সময় নষ্ট হওয়ারই জিনিস। বাট এই যে তোমার মাঝখানে অনুশোচনা বোধ হয়েছে, এই অনুশোচনা বোধটাই তোমাকে আরো বেশি সামনের দিকে আগায় নিবে। তো এই অনুশোচনা বোধটাকে কাজে লাগাও, যে আজকে যেহেতু 2 ঘন্টা সময় নষ্ট হয়েছে, কালকে সময়টাকে 30 সেকেন্ড করো, ওকে 30 মিনিট করো, 30 সেকেন্ড না 30 মিনিট। এই জায়গায় মশা কামড় দিল, ঠিক আছে, এই জায়গায় যদি মশা কামড় দেয় তাহলে কি হবে, দেখো এই জায়গায় হাতের ভিতরে যখন মশা কামড় দেয় তখন হাতের ভিতরে এক ধরনের গ্রাহক অঙ্গ আছে, যে মশার সেন্সেশন বা মশার যে কামড় দিচ্ছে এটাকে বুঝতে পারে। তাহলে আমাদের স্কিনের ভিতরে বা আমাদের দেহের সব জায়গায়, আমাদের স্কিনের ভিতরে বা আমাদের দেহের সব জায়গায়, ঠিক আছে, আমাদের দেহের সব জায়গায় এক ধরনের গ্রাহক অঙ্গ থাকে। ঠিক আছে, আমাদের কি থাকে বলো, এক ধরনের গ্রাহক অঙ্গ থাকে। গ্রাহক অঙ্গ মানে কি, এরা উদ্দীপনা গ্রহণ করে। তাহলে আমার স্কিনটা যদি আগুন লাগে স্কিনে, তাহলে এই আগুনটাকে গ্রহণ করার জন্য একটা গ্রাহক অঙ্গ আছে। এবার মশা কামড় দেয়, তাহলে মশার কামড়টাকে গ্রহণ করার জন্য একটা কি আছে, গ্রাহক অঙ্গ আছে। তাহলে এই জায়গায় যদি মশা কামড় দেয়, এই জায়গায় যদি মশা কামড় দেয়, হ্যাঁ এই জায়গায় যদি মশা কামড় দেয়, তাহলে এই মশার উদ্দীপনা গ্রহণ করার জন্য আমাদের স্কিনে এক ধরনের গ্রাহক অঙ্গ আছে, যেটাকে ইংলিশে বলা হয় রিসেপ্টর। ঠিক আছে, ইংলিশে এটাকে কি বলা হয়, রিসেপ্টর বলা হয়। তো রিসেপ্টর সম্পর্কে তোমরা মেডিকেলে গিয়ে বিস্তারিত অনেক কিছু পড়বা, আমাদের স্কিনে অনেক ধরনের রিসেপ্টর থাকে। তো আপাতত মনে রাখো, এদেরকে আমরা একসাথে রিসেপ্টর বা হচ্ছে গ্রাহক অঙ্গ বলি। ঠিক আছে, রিসেপ্টর বা গ্রাহক অঙ্গ বলি। তাহলে এই জায়গায় ধরো মশা কামড়াইছে বা এই জায়গাটা হঠাৎ করে আগুন লাগছে, তখন এই গ্রাহক অঙ্গ বা রিসেপ্টরটা যেটা স্কিনে রয়েছে বা আমাদের দেহের সমগ্র জায়গা জুড়ে বিস্তৃত, সেখান থেকে উদ্দীপনাটা আলটিমেটলি কই যাবে বলতো, আলটিমেটলি উদ্দীপনাটা যাবে হচ্ছে, আমরা বলছি যে প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্তী চক্রটা এটা আমাদের মেইনলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট, যেটা আমরা পিছন দিকে থাকে স্পাইনাল কর্ড, সেটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে ধরো আমার পিছনের দিকে এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এটা হচ্ছে মিমের স্পাইনাল কর্ড। তাহলে এই জায়গায় তোমার একটা উদ্দীপনা যাবে হচ্ছে এখানে, হ্যাঁ একটা উদ্দীপনা যাবে, একটা উদ্দীপনা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উদ্দীপনা যেটা হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, এই উদ্দীপনাটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাচ্ছে। তাহলে এই পথটা, হ্যাঁ এই পথটাকে আমরা তখন কি বলবো, এই পথটা কিসের দিকে যাচ্ছে বলতো, এই পথটা ভিতরের দিকে যাচ্ছে। ভিতরের দিকে কার কাছে যাচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের 2টা পার্ট থাকে, আমরা তোমাদেরকে পড়াইছিলাম, একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ড। ওকে, এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি, প্রতিবর্তী চক্র বা প্রতিবর্তী ক্রিয়া, সেটা মেইনলি আমাদের স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। ব্রেনের এখানে কোনো অংশই নাই, ব্রেনের এখানে কোনো কাজই নাই। তাহলে একটা অন্তর্বাহী পথ দিয়ে সে কেন্দ্রীয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে স্পাইনাল কর্ড পর্যন্ত গেছে। ওকে, এবার স্পাইনাল কর্ডটা এখানে কে বলতো, স্পাইনাল কর্ডটা এখানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, স্পাইনাল কর্ডটা এখানে কি, স্পাইনাল কর্ডটা এখানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, বা এটা হচ্ছে একটা কেন্দ্র। এই কেন্দ্রের ভিতরেই তারা আসলে ডিসিশন নিবে যে আমার এখন কি করা উচিত। ঠিক আছে, আমার এখন কি করা উচিত। তাহলে এই জায়গায় যদি মশা মশা তোমাকে কামড় দেয়, তুমি নর্মালি কি করো, এই সেম জিনিসটা এখানে ঘটবে। ধর আমার এখানে মশা কামড় দিছে, তখন আমার এই হাতটা দিয়ে দেই বাড়ি, এই হাতটা দিয়ে দেই কি বাড়ি, এই জায়গায় মশা কামড়ালে এই হাত দিয়ে বাড়ি দেই। তো এখানে এই ঘটনাটা আমরা দেখাচ্ছি। ওকে, তাহলে এই জায়গায় যখন কামড় দিল, একটা রিসেপ্টর বা গ্রাহক অঙ্গ হচ্ছে সেটাকে গ্রহণ করলো, গ্রহণ করে অন্তর্বাহী পথ দিয়ে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের স্পাইনাল কর্ডে নিয়ে গেল।
এবার স্পাইনাল কর্ড, তাহলে এটা হচ্ছে অন্তর্বাহী পথ, তাই ঠিক আছে, এটা হচ্ছে কি এই হলুদ অংশ, এটা হচ্ছে কি অন্তর্বাহী পথ, অন্তর্বাহী পথ, ঠিক আছে, অন্তর্বাহী পথ। আর এটা হচ্ছে কি স্পাইনাল কর্ডটা হচ্ছে কেন্দ্র। এবার স্পাইনাল কর্ড ডিসিশন নেওয়ার পর স্পাইনাল কর্ড ডিসিশন হলো হ্যাঁ মশার এত সাহস, মশার এত সাহস আমার হাতে কামড় দিচ্ছে, এ বললো এই হাতটাকে, এ তখন সিগন্যাল দিবে কোন হাতটাকে, এ তখন সিগন্যাল দিবে এই হাতটাকে, এই হাতটাকে বলবে ভাই তুমি আরেকটা হাত, তুমি কেন আসো, তুমি কেন এই মশাটাকে ঠাস করে মারতেছো না, ঠিক আছে। তো স্পাইনাল কর্ড বলবে যে না এই মশাটাকে মারতে হবে, তখন আরেকটা সিগন্যাল যাবে এই হাতের পেশিতে, ঠিক আছে, আরেকটা সিগন্যাল যাবে কোন হাতের পেশিতে, এই হাতের পেশিতে যাবে, অবশ্যই এই হাতের পেশিতে যাবে, ঠিক আছে। কারণ আমরা আমরা কি করি নর্মালি এই হাতে যখন মশা মশা বসে এই হাত দিয়ে তো মারি, তাহলে সিগন্যালটা এখন যাচ্ছে এখান থেকে এই হাতের পেশিতে। তাহলে এই যে পথটা এখানে যে আরেকটা পথ তৈরি হয়েছে, আরেকটা পথ তৈরি হয়েছে, আরেকটা পথ, ঠিক আছে, এই পথটা আসলে কি, এই পথটা আসলে নিউরন, ইট ইজ এ নিউরন, তাই না, এগুলো হচ্ছে নিউরন, ঠিক আছে, বা এগুলো হচ্ছে নার্ভ বা হচ্ছে স্নায়ু, ঠিক আছে। আর নিউরন এবং নার্ভের পার্থক্য তোমাদেরকে বলছিলাম, নিউরন তো আমরা দেখছি নিউরনের ভিতরে কোষ দেহ থাকে, একজন থাকে, এবং নার্ভগুলা মেনলি কি, নার্ভগুলা মেনলি হচ্ছে আসলে একজন, ঠিক আছে, নার্ভগুলা হচ্ছে মেনলি একজন, প্রলম্বিত অংশটা মেনলি, ঠিক আছে, প্রলম্বিত অংশ বা হচ্ছে একজনটা। ওকে, তাহলে এখান থেকে একটা পথ যাচ্ছে, যে পথটাকে বলা হয় হচ্ছে বহির্বাহী পথ, এই পথটাকে বলা হয় হচ্ছে বহির্বাহী পথ। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এখানে কোনটা কাজে লাগতেছে, স্পাইনাল কর্ড, ঠিক আছে, এখানে ব্রেনের কোনো খাওয়া নাই। তো এই স্পাইনাল কর্ড বরাবর যে পথটা স্পাইনাল কর্ডের দিকে যাচ্ছে, দেখো যে পথটা স্পাইনাল কর্ডের দিকে যাচ্ছে সেটাকে বলা হয় অন্তর্বাহী পথ, অন্তর্বাহী মানে হচ্ছে ভিতরের দিকে। আর যেই নিউরনটা স্পাইনাল কর্ড থেকে বের হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে বহির্বাহী পথ। তাহলে এই নিউরনটা হচ্ছে বহির্বাহী পথ, ঠিক আছে, বহির্বাহী পথ। ওকে, তারপরে গিয়ে আসলে আলটিমেটলি এই হাতটা কি করতেছে, এই হাতে ঠাস করে আমার আরেকটা হাতে মারতেছে, ঠিক আছে, আরেকটা হাতে মারতেছে। আচ্ছা, ওকে, এখন খেয়াল করো এই হাতটা আসলে কি, এই হাতটা হচ্ছে এখানে প্রভাবিত অঙ্গ, তাই না, এই হাতটা হচ্ছে প্রভাবিত অঙ্গ, কারণ এই হাতটা প্রভাবিত হয়েছে, ঠিক আছে, এখানে মশা বাঁধার ফলে, এখানে মশা বসার ফলে এই হাতটা, বাম হাতে মশা বসার ফলে এই ডান হাতটা প্রভাবিত হয়েছে এটাকে মারার জন্য, ঠিক আছে। তাহলে এটা আসলে কি, এটা আসলে হচ্ছে প্রভাবিত অঙ্গ, এটা আসলে প্রভাবিত অঙ্গ, ঠিক আছে, এটা প্রভাবিত হয়েছে, এটা প্রভাবিত হওয়ার পরে এই হাতটা দিয়ে ঠাস করে এই মশাটাকে মারার চেষ্টা করছে। ওকে, তাহলে আমরা কি কি জিনিস পেলাম, একটা একটা নর্মাল একটা কি বলে প্রতিবর্তী ক্রিয়াতে আমরা কি কি জিনিস পেলাম। প্রথমে আমাদের এই মশা সাহেব, আমাদের একটা সুন্দর একটা কামড় দিছে, ঠিক আছে, বুঝছো, সুন্দর একটা কামড় দিছে। তাহলে এই মশাটা কামড় দিছে, এই কামড়টাকে রিসিভ করতে একটা অঙ্গ যেটা হচ্ছে গ্রাহক অঙ্গ। তাহলে স্পাইনাল আমাদের প্রতিবর্তী ক্রিয়াতে প্রথমে আমরা একটা গ্রাহক অঙ্গ পাবো, ঠিক আছে, গ্রাহক অঙ্গ পাবো। দেন এই গ্রাহক অঙ্গ থেকে সিগন্যালটা আমাদের স্পাইনাল কর্ড বরাবর নিয়ে গেছে একটা স্নায়ু, একটা পথ, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে হ্যাঁ স্নায়ু পথ, এটাকে আমরা বলি হচ্ছে অন্তর্বাহী, ঠিক আছে, অন্তর্বাহী, ঠিক আছে, অন্তর্বাহী পথ, এটা হচ্ছে ভিতরের দিকে গেছে, ভিতরের দিক কোন দিকে, স্পাইনাল কর্ডের দিকে। তারপরে দেখো স্পাইনাল কর্ড বললো হ্যাঁ মশার এত বড় সাহস, ঠিক আছে, মশাটাকে মারো, সে ডান হাতকে সিগন্যাল দিচ্ছে যে মশাটাকে মারো, ঠিক আছে, মশাটাকে মারো। তখন এটাকে বলা হয় হচ্ছে বহির্বাহী পথ, যে পথ দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে বহির্বাহী পথ, দিস ওয়ে, ঠিক আছে। এবার খেয়াল করো, সরি এখানে আরেকটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কেন্দ্র, 3 নম্বরে হবে কেন্দ্র বা হচ্ছে সেন্টার, কারণ কেন্দ্র তো সিগন্যাল দিচ্ছে, তার মানে এই যে স্পাইনাল কর্ডটা সে সিগন্যাল দিচ্ছে, তার মানে সেও একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের, আমাদের এই প্রতিবর্তী ক্রিয়াতে সেও একটা গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, দেন কেন্দ্র থেকে একটা স্নায়ু বের হচ্ছে যেটা হচ্ছে বহির্বাহী পথ, এটাকে বলা হয় হচ্ছে বহির্বাহী পথ, ঠিক আছে। এবং তারপরে এই বহির্বাহী পথের মাধ্যমে স্টিমুলেশন, উদ্দীপনা আমার এই হাতের যে পেশিগুলো আছে এই পেশিতে যাচ্ছে, এবং এই পেশিকে আমাদের স্পাইনাল কর্ড নির্দেশ দিচ্ছে দেখো এই হাতে মশা বসছে, এটাকে মারো না কেন, এই হাত আগুনে পুড়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি হাতটাকে সরাই নিয়ে আসো। আগুনে পুড়ে গেলে নর্মালি কি হয়, আমরা আসলে আগুনে পুড়ে গেলে এই হাত দিয়ে এই হাত সরাই না, আগুনে পুড়ে গেলে এই হাতটাকে সরাই নিয়ে আসি। তার মানে কি, যখন আগুনে পুড়ে যাবে তখন অন্তর্বাহী পথ, দেখো এই জায়গাটা আগুনে পুড়ে গেছে, তো এই জায়গা থেকে এই জায়গায় প্রথমে গ্রাহক অঙ্গ গ্রহণ করবে উদ্দীপনাটা, তারপর অন্তর্বাহী পথ দিয়ে স্পাইনাল কর্ড পর্যন্ত গেছে, স্পাইনাল কর্ড বলবে যে তাড়াতাড়ি এই হাতটাকে সরা নিয়ে আসো, এই হাতটাই সরবে, সেক্ষেত্রে বহির্বাহী পথটা কি তৈরি হবে, আবার এই হাতেই যাবে, এই হাতে আর যাওয়ার দরকার নেই। বাট মশা বললে কি হয়,
যে জায়গায় মশা বললে এই হাত দিয়ে মারি, তাহলে অন্তর্বাহী পথ স্থানান্তর করা যাচ্ছে, বাট বহির্বাহী পথটা আবার এই হাতে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝতে হবে যে এই হাতটা যদি সরায় নিয়ে আসি তাহলে অন্তর্বাহী বহির্বাহী দুইটা পথ কিন্তু এই হাতের পেশির উপরে কাজ করতেছে। বাট যদি আমি মশার কামড়ের কথা বলি তাহলে এই জায়গায় মশার কামড় হলে এই হাত দিয়ে যেহেতু মারতেছে তাহলে বহির্বাহী পথটা কিন্তু এই হাতের পেশি বরাবর যাচ্ছে। ওকে, তাহলে এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রভাবিত অঙ্গ। ঠিক আছে, প্রভাবিত অঙ্গ, এবং আলটিমেটলি আমাদের মশা সাহেব মারা যাবে। ওকে, এখানে চোখ নাই, হ্যাঁ চোখ নাই, এই যে চোখ, ঠিক আছে, হ্যাঁ কাজল কালো চোখ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে আলটিমেটলি কাহিনী, এটা হচ্ছে আমাদের নর্মাল রিফ্লেক্স। ঠিক আছে, প্রতিবর্তী ক্রিয়া। তাহলে এই যে জিনিসটা, ঠিক আছে, এই যে একটা চক্র দেখছো, এখানে একটা চক্র তৈরি হয়েছে। ঠিক আছে, একটা চক্র তৈরি হয়েছে যে একটা গ্রাহক থাকে, একটা অন্তর্বাহী পথ থাকে। অন্তর্বাহীর ইংলিশ হচ্ছে এফারেন্ট, বহির্বাহীর ইংলিশ হচ্ছে ইফারেন্ট। ঠিক আছে, ইফারেন্ট বহির্বাহী পথ একটা ইফেক্টর অর্গান, প্রভাবিত অঙ্গ, এটার ইংলিশ হচ্ছে ইফেক্টর অর্গান, ইফেক্টর যে কাজ করতেছে। এই যে পথটা, এই পথটা, হ্যাঁ এই যে একটা পথটা, এই পথটাকে আমরা ইংলিশে একত্রে বলি হচ্ছে প্রতিবর্তী চক্র। ঠিক আছে, এই পথটাকে আমরা বলি হচ্ছে প্রতিবর্তী চক্র বা হচ্ছে রিফ্লেক্স আর্ক। ঠিক আছে, এখানে একটা আর্ক তৈরি হয়েছে, এখানে একটা আর্ক তৈরি হয়েছে, হ্যাঁ একটা গ্রাহক, একটা অন্তর্বাহী পথ, একটা কেন্দ্র, একটা বহির্বাহী পথ, একটা প্রভাবিত অঙ্গ, এই সব কিছুর মাধ্যমে একটা চক্র বা হচ্ছে রিফ্লেক্স আর্ক তৈরি হয়েছে। একটা চক্র বা হচ্ছে রিফ্লেক্স আর্ক তৈরি হয়েছে। ঠিক আছে, এর থেকে সুন্দরভাবে বোঝানো সম্ভব না, এটা যদি না বুঝো তোমাদেরকে মাইক দেবে, এই সহজ জিনিস বুঝে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আসো এই জায়গায়, এই জায়গায় খেয়াল করো যে এখানে একটা কথা বলছে যে পলিসাইনাপটিক প্রতিবর্তী ক্রিয়া। পলিসাইনাপটিক প্রতিবর্তী ক্রিয়া মানে কি, সিনাপস মানে কি আসলে? সিনাপস তোমাদেরকে আমি পড়াইছি, সিনাপস হচ্ছে একটা নিউরনের একজন আর একটা নিউরন ডেনড্রনের সাথে, ডেনড্রন বা হচ্ছে ডেনড্রাইটের সাথে যেখানে মিলিত হয় সেটা হচ্ছে একটা সিনাপস। বা একটা নিউরনের একজন আর একটা নিউরনের তোমার সেল বডি মিলিত হচ্ছে সেটাও সিনাপস। তাহলে এখানে অনেকগুলা নিউরন যেহেতু কাজ করে, তাই না, অনেকগুলা নিউরন যেহেতু কাজ করে, তাহলে এখানে কি একটা সিনাপস থাকবে? মাত্র দুইটা নিউরন যদি থাকতো, দুইটা নিউরন যদি থাকতো তাহলে তাদের মাঝখানে একটা কমিউনিকেশন হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বললাম যে ঠিক আছে এটা একটা সিনাপস থাকবে এখানে। বাট এখানে যেহেতু অনেকগুলা নিউরন কাজ করতেছে এই জন্য সিনাপসও অনেক, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে পলিসাইনাপটিক প্রতিবর্তী ক্রিয়া। বুঝছো, যেহেতু এখানে অনেকগুলো সিনাপস থাকে, অনেকগুলা নিউরন থাকে, অনেকগুলা নিউরন আছে এবং নিউরনগুলোর ভিতরে কানেকশন, নিউরনদের মধ্যে কানেকশন, এটাই হচ্ছে সিনাপস। এবং যেহেতু অনেকগুলা নিউরন তাহলে এখানে অনেকগুলা কানেকশন, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে পলিসাইনাপটিক প্রতিবর্তী ক্রিয়া। পলিসাইনাপটিক প্রতিবর্তী ক্রিয়া, পলি কথাটার বাংলা হচ্ছে অনেক। ঠিক আছে, পলি কথাটার বাংলা হচ্ছে অনেক। তাহলে এখানে অনেকগুলো সিনাপস থাকবে, তার মানে অনেকগুলো নিউরন থাকবে এবং এদের মাঝখানে অনেকগুলা কমিউনিকেশন থাকবে। ওকে, তারপর দেখো গরম পাত্রে যদি আগুন লাগে, ঠিক আছে, নিউরনের ডেনড্রাইট সমূহ, নিউরনের যে ডেনড্রাইট গুলো থাকে ব্যথা অনুভূতির উদ্দীপনা গ্রহণ করে। এখানে গ্রাহক বা ত্বক রিসেপ্টর অঙ্গ হিসেবে কাজ করে। আঙ্গুরের ত্বক থেকে উদ্দীপনা নিউরনের একজনের মাধ্যমে সুষুম্না কাণ্ডে গ্রে ম্যাটারের অংশে পৌঁছায়। ঠিক আছে, তো গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার নিয়ে এত যে তোমাদেরকে পড়াইছি, ঠিক আছে, এখন যদি তোমাদের গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার বুঝাইতে হয় মাইর দিয়ে। ঠিক আছে, দেখো স্পাইনাল কর্ডের ভিতরে, স্পাইনাল কর্ডের ভিতরে অংশ সেটা হচ্ছে কি, এই অংশটা হচ্ছে গ্রে ম্যাটার, আর বাইরের দিকে থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, ব্রেনের উল্টা, ব্রেনটাকে নারিকেলের মতো চিন্তা করতে বলছিলাম, বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, আর এখানে ভিতরের দিকে হচ্ছে গ্রে ম্যাটার, এই যে এগুলো একটু গ্রে হয়ে আছে, ধূসর হয়ে আছে, একটু গাঢ় হয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রে ম্যাটার, আর পাশে যে সাদা হয়ে আছে এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, গ্রে ম্যাটারে কি থাকে, নিউরনের সেল বডি থাকে, তাই না, সেল বডি থাকে, নিউরনের সেল বডি থাকে, আমরা পড়াইছিলাম। আর হোয়াইট ম্যাটার মেনলি কেন, এটা হচ্ছে মাইলিন যুক্ত একজন থাকে, একেবারে মুখস্থ করে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিছিলাম। ওকে, যাই হোক, এখন খেয়াল করো গ্রে ম্যাটার অংশে পৌঁছায়, তাহলে সুষুম্না কাণ্ডে গ্রে ম্যাটার অংশে নিউরনের একজন এবং রিলে নিউরনের, ঠিক আছে, রিলে নিউরনের ডেনড্রাইটের মধ্যে সিনাপসের মধ্যে দিয়ে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া, এটা একটা অবশ্যই তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া বা ইলেকট্রোকেমিক্যাল প্রসেস, তার মানে এখানে বিভিন্ন আয়ন, ঠিক আছে, বিভিন্ন আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এসব আয়নেরও একটা হিসাব আছে। ঠিক আছে, হিসাব আছে। ওকে, তো এখন খেয়াল করো এখানে একটা রিলে নিউরনের কথা বলা আছে, রিলে নিউরন। তো তোমাদেরকে আমি পড়াইছিলাম, তোমাদেরকে মনে আছে আমি তোমাদেরকে হচ্ছে ইন্টার নিউরন পড়াইছিলাম। ঠিক আছে, আন্ত নিউরন পড়াইছিলাম, ইন্টার নিউরন। ঠিক আছে, তোমাদেরকে আমি পড়াইছিলাম হচ্ছে ইন্টার নিউরন।
ঠিক আছে, ইন্টার নিউরন বা হচ্ছে আন্তঃনিউরন পড়াইছিলাম, তোমাদের কি মনে আছে সেটা? আমাকে একটু বলো তো, ইন্টার নিউরন বা আন্তঃনিউরনের কাজ কি তোমাদেরকে পড়াইছিলাম, আমাকে বলতে পারবা? দেখি বলো, আমি তোমাদের কমেন্ট পড়বো। কমেন্ট করো দেখি, ইন্টার নিউরনটা চিনো কিনা। ওকে, তোমরা ভুলে গেছো, আমি জানি তোমাদের কমেন্ট নাই, তার মানে তোমরা ভুলে গেছো। দেখো, ইন্টার নিউরনটা মেইনলি আসলে কি, দেখো একটা সেন্সরি নিউরন, একটা সেন্সরি ইনপুট আসলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ঠিক আছে, এখান থেকে আবার হচ্ছে একটা মোটর সিস্টেম বের হয়ে গেল। মোটর সিস্টেম মানে কি, আজ্ঞাবাহী, তার মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে একটা সিগন্যাল বা একটা সংকেত গ্রহণ করার পর সেটা আবার যে স্নায়ুর মাধ্যমে সে আদেশটা পৌঁছায়, যে স্নায়ুর মাধ্যমে আদেশটা পৌঁছায় বিভিন্ন অঙ্গে, সেটা হচ্ছে চেস্টীয় স্নায়ু। এগুলো পড়াইছি দেখে এখন আর আলোচনা করতেছি না বিস্তারিত। তো মেইনলি এটা হচ্ছে ধরো সংবেদী স্নায়ু, যেটা হচ্ছে সংবেদ গ্রহণ করে নিয়ে আসলো স্কিন থেকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এবং এটা হচ্ছে চেস্টীয় স্নায়ু, যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে সংবেদটা দিছে, যে কথাটা বলছে সেটা আবার প্রভাবিত অঙ্গে নিয়ে গেল। তাহলে এই সেন্সরি স্নায়ু, সেন্সরি সংবেদী স্নায়ু এবং হচ্ছে চেস্টীয় স্নায়ু, এদের মাঝখানে কমিউনিকেশন তৈরি করে কে? এদের মাঝখানে কমিউনিকেশন তৈরি করে কে বলো? এদের মাঝখানে কমিউনিকেশন করে এক ধরনের স্নায়ু যেটাকে বলা হয় হচ্ছে ইন্টার নিউরন। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্টার নিউরন, বা এটার বাংলা হচ্ছে আন্তঃনিউরন। ঠিক আছে, আন্তঃনিউরন, এবং এটাকে রিলে নিউরনও বলা হয়। রিলে, রিলে মানে কি? রিলে মানে হচ্ছে এক জায়গা থেকে সংবাদ আরেক জায়গায় প্রেরণ করা, রিলে স্টেশন। ঠিক আছে, রিলে স্টেশন, ঠিক আছে, আমরা পড়ছি না যে থ্যালামাসের রিলে স্টেশন, ঠিক আছে, ঠিক আছে, আমাদের রিলে স্টেশন হিসেবে কাজ করে। তো এখানেও সেম, এরা হচ্ছে একটা রিলে নিউরন। রিলে নিউরন মানে কি, সংবেদী স্নায়ু যে উদ্দীপনাটা নিয়ে আসছে এবং চেস্টীয় স্নায়ু যে উদ্দীপনাটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে নিয়ে যাচ্ছে বাইরের দিকে, এদের মাঝখানে সংযোগ রক্ষা করার জন্য আমাদের ইন্টার নিউরন থাকে। ঠিক আছে, ইন্টার নিউরন থাকে। হ্যাঁ, তোমরা পারো না এটা। ওকে, যাই হোক, তারপর আসো। তারপর হচ্ছে উদ্দীপনা স্নায়ুতন্ত্রের নির্দেশে পেশি বা প্রভাবিত অঙ্গে পৌঁছালে অনিচ্ছুকভাবে জায়গাটা সরে যায়, এটা হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়া। আগে আর কিছু বলার নাই এখান থেকে। ঠিক আছে, তাহলে যে কোনো এক জায়গায় নর্মালি কি হয়, যে কোনো তুমি ফিগারটাই খেয়াল করো, দেখো ফিগারটাই খেয়াল করো, খুব ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, মেনলি কি হয়েছে, যে এখানে ধরো মোমবাতি, হ্যাঁ, মোমবাতির এই যে আগুন লাগছে, মোমবাতি দিয়ে আগুন লাগছে হচ্ছে হাতের আঙ্গুলে। তাহলে হাতের আঙ্গুলের ত্বকে একটা গ্রাহক অঙ্গ আছে, ত্বকে এক ধরনের গ্রাহক অঙ্গ আছে যেটাকে আমরা বলি হচ্ছে রিসেপ্টর। সে রিসিভ করে উদ্দীপনাটা গ্রহণ করে। এরপর দেখো এখানে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে, তোমার বইটা খেয়াল করো, খুবই সুন্দর করে খেয়াল করো কি হয়েছে। তাহলে এখান থেকে যাওয়ার পর একটা পথ দিয়ে, এই সিগন্যালটা গেছে হচ্ছে আমার স্পাইনাল কর্ডে, গ্রে ম্যাটারে। ঠিক আছে, গ্রে ম্যাটারে গেছে। এই পথটার নাম হচ্ছে সংবেদী নিউরন বা হচ্ছে অন্তর্বাহী পথ। ঠিক আছে, এটাকে বলা হয় সংবেদী নিউরন বা হচ্ছে অন্তর্বাহী পথ, কারণ এই জায়গা থেকে সেন্সেশন বা উদ্দীপনটা গ্রহণ করে সে এই পথের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে গেছে। ওকে, দেন এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে বহুত কাহিনী হয়েছে, হিসাব নিকাশ করে তারা বললো যে আমার এই আঙ্গুলটাকে এই এই মোমবাতির আগা থেকে সরায় আনতে হবে। দেন তারা কি করলো, তারা এই পথে আবার এই নীল কালারের একটা সিগন্যাল পাঠালো, এটা হচ্ছে চেস্টিও নিউরন বা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে মোটর নিউরন। চেস্টিও নিউরন বা এটাকে আমরা বলি হচ্ছে মোটর নিউরন, যে স্পাইনাল কর্ড বা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সিদ্ধান্তটাকে আমাদের বিভিন্ন অঙ্গে নিয়ে যায়। তো এই মোটর নিউরনটা
এই মোটর নিউরনটা কি করলো, সে হচ্ছে বহির্বাহী পথ, তার মানে সে সিগন্যালটা আবার এই জায়গার মাসেল বা পেশিকে নিয়ে গেল এবং তাকে বলল সরাই ফেলেন মহাজান, হাতটা আঙুলটা সরাই ফেলেন, দেন আপনি সরাই ফেললেন সেটা। ঠিক আছে, তাহলে এই যে সিম্পল একটা কাজ, এটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, এটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। এবং এখানে একটা চক্র তৈরি হয়েছে, খেয়াল করে দেখো, একটা চক্র তৈরি হয়েছে। ত্বক গ্রহণ করলো, সেখান থেকে অন্তর্বাহী পথ পর্যন্ত গেল, ঠিক আছে, কেন্দ্র পর্যন্ত গেল, কেন্দ্র থেকে আবার বহির্বাহী পথ আসলো, যাকে আমরা চেস্টে বা মোটর নিউরন বলতেছি। এটা একটা চক্র, এই চক্রকে বলা হয় হচ্ছে প্রতিবর্তী চক্র। এই চক্রকে কি বলা হয় বলো? এই চক্রকে বলা হয় প্রতিবর্তী চক্র। এটাকে ইংলিশে সুন্দর নাম দেয় তারা, এটাকে বলা হয় হচ্ছে রিফ্লেক্স আর্ক। তাহলে একটা রিফ্লেক্স আর্কে 5টা অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে ত্বক বা গ্রাহক অঙ্গ, তারপর অংশ হচ্ছে একটা অন্তর্বাহী পথ, তারপর হচ্ছে কেন্দ্র, বহির্বাহী পথ এবং প্রভাবিত অঙ্গ। ঠিক আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তারপরে চলো দেখো, বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানী মানে হচ্ছে বর্তমান রাশিয়ান বিজ্ঞানী আইভান প্যাভলভ প্রতিবর্তী ক্রিয়াকে 2টা ভাগে ভাগ করছে। ঠিক আছে, 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি সহজাত প্রতিবর্তী ক্রিয়া বা আনকন্ডিশন রিফ্লেক্স, একটা হচ্ছে অর্জিত বা হচ্ছে সাপেক্ষ বা কন্ডিশন রিফ্লেক্স। সহজাত প্রতিবর্তী ক্রিয়া জিনিসটার মানে কি? সহজাত প্রতিবর্তী ক্রিয়া জিনিসটার মানে হচ্ছে এটা আমাদের জন্মের পর থেকে আমাদের শরীরে আছে। জন্মের পর থেকে আমাদের শরীরে যেসব রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া আছে সেগুলোকে বলা হয় সহজাত। ঠিক আছে, আর অর্জিত মানে কি? যেগুলো আমরা জন্মের পরে কোনো একটা জায়গা থেকে অর্জন করি, ঠিক আছে, বাইরের পরিবেশ থেকে অর্জন করি, সেটাকে বলা হয় অর্জিত বা সাপেক্ষ বা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। ওকে, এবার খেয়াল করো, সহজাত বা আনকন্ডিশন রিফ্লেক্স কি? এটা কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে না। যেমন যে জন্মগত, যেমন খাবার দেখলে খাবারের গন্ধে লালা বের হবে, এমন কোনো মানুষ আছে যে ভালো কোনো খাবার দেখলে লালাক্ষরণ হয় না, খিদা লাগছে তাও লালাক্ষরণ হয় না? নাই। তার মানে হচ্ছে এটা একটা সহজাত প্রতিবর্তী ক্রিয়া। চোখের পিপিল সংকুচিত হয়, কত সুন্দর করে পিপিল পড়াইছি, আইরিশ পড়াইছি, ঠিক আছে। এখন যে চোখ বলো ভাই চোখের পিপিলটা কোথায়? মায়ের হবে, বাটন মায়ের, ঠিক আছে। তাহলে চোখের পিপিল কি হবে? সংকুচিত হবে। হাতে বা পায়ে, হাতে বা পায়ে গরম খোঁচা লাগলে সাথে সাথে হাত বা পা সরায় নাও, ঠিক আছে। এটা একটা বাচ্চাও করে, একটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চাও, তাকে যদি তুমি আঙুলে ঈদে খোঁচা দাও, সে হাতটাকে সরায় নেওয়ার ট্রাই করে। কয়েকদিন আগে আমার এনআইসিউতে নিউনেটাল আইসিইউতে ডিউটি ছিল। তো নিউনেটাল আইসিইউ যেটা আছে, নিউনেটাল কথাটার মানে কি? নিউনেট হচ্ছে একটা বাচ্চা যখন জন্ম নেয়, হ্যাঁ, একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার জন্মের 28 বছর পর্যন্ত তাকে নিউনেট বলা হয়। সরি, 28 বছর না, 28 দিন, ঠিক আছে, নিউনেট বলা হয়। নিউনেট কথাটার বাংলা হচ্ছে নবজাতক, ঠিক আছে, নবজাতক। তো নবজাতক আইসিইউতে মেইনলি আমাদের কাজটা ছিল হচ্ছে বাচ্চার গ্লুকোজ চেক করা, ঠিক আছে। অনেকটা কাজের ভিতরে একটা কাজ ছিল বাচ্চার গ্লুকোজ চেক করা, যাতে বাচ্চাটা হাইপোগ্লাইসিমিয়া না হয়ে যায়। হাইপোগ্লাইসিমিয়া কথাটার মানে কি? হাইপো মানে হচ্ছে কম, আর গ্লাইসেমিয়া বলতে মেনলি গ্লুকোজ বোঝায়। তার শরীরে গ্লুকোজ যদি কমে যায়, একটা বাচ্চার শরীরে যদি গ্লুকোজ কমে যায়, তখন বাচ্চাটার কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। তো আমরা কন্টিনিউয়াসলি এটাকে চেক করি যে আসলে তার গ্লুকোজটা কমে যাচ্ছে কিনা। তো গ্লুকোজ চেক করার জন্য বাচ্চার শরীর থেকে রক্ত নিতে হয়। বাচ্চার শরীরে কিন্তু রক্ত খুব কম থাকে, এজন্য আমরা প্রিক করি। প্রিক করা মানে হচ্ছে ছোট দিয়ে, তোমার হচ্ছে ছোট নিডেল দিয়ে আমরা পায়ে হচ্ছে প্রিক করে খোঁচা, এভাবে খোঁচা দিই। খোঁচা দিলে ওই জায়গা থেকে রক্ত বের হয়। তো বাচ্চা সবসময় রেজিস্ট করে এটাকে। বাচ্চা সবসময় চায় যে আমাকে কেউ খোঁচা না দেয়, সেজন্য সে যত ছোট বাচ্চাই হোক, তার জন্মের 28 দিন পর্যন্ত সেও কিন্তু এটাকে রেজিস্ট করে, সে এটাকে করতে দেয় না, বুঝছো? তো এই যে সে করতে দিচ্ছে না, এটাও কি এক ধরনের রিফ্লেক্স, যেটা তার জন্মের পরে আছে। সে জন্মের 28 দিনের মাঝখানে নিশ্চয়ই এমন কোনো কিছু শিখে নাই, ঠিক আছে, এমন কোনো কন্ডিশনের মুখোমুখি হয় নাই যে এটা তাকে কেউ শিখাইছে বা শিখতে তাকে উদ্বুদ্ধ করছে, এরকম কখনোই হয় না। তাহলে এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সহজাত বা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স। কোনো একটা কন্ডিশনের উপর এটা ডিপেন্ড করে না, ঠিক আছে, এটা সহজাত, সিম্পলি হয়। ওকে, এবার এটাকে আমরা তারা 3টা ভাগে ভাগ করছে। দেখো, এই সহজাত প্রতিবর্তকে আবার 3টা ভাগে ভাগ করছে। তো এটাকে তুমি মনে রাখবা হচ্ছে সুপার ডেভিল। একটা ছন্দ আছে যেটাকে বলা হয় সুপার ডেভিল। এই ছন্দটা হচ্ছে সুপার ডেভিল, ঠিক আছে। এই ছন্দটাকে বলা হয় হচ্ছে সুপার ডেভিল, ঠিক আছে, সুপার ডেভিল, সুপার ডেভিল। ওকে, তাহলে সুপার ডেভিলের ভিতরে প্রথমটা খেয়াল করো। প্রথমটা হচ্ছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল বলতে তুমি আসলে কি বুঝো? সুপারফিশিয়াল কথাটা বাংলা, সহজ বাংলা, খাঁটি বাংলা, এটাকে বলা হয় ভাষা, ঠিক আছে, ভাষা বা হচ্ছে উপরি, ঠিক আছে, উপরে উপরে, ঠিক আছে। সুপারফিশিয়াল জিনিসটা কি? ধরো আমার হাতের উপরের দিকে যদি আমি হালকা করে ধরি, তাহলে এটা হচ্ছে সুপারফিশিয়াল, ভাষা পড়া। আমরা অনেক সময় পড়ি না, সুপারফিশিয়ালি পড়ি, মানে কি আমরা যদি চোখ বুলাই যায়, তাহলে আমাদের হাতের উপরের দিকে, আমাদের হাতের স্কিনে যদি কোনো জিনিস ঘটে, কোনো রিফ্লেক্স ঘটে, তাহলে সেটা হবে কি? সুপারফিশিয়াল বা হচ্ছে উপরিগত। তাহলে ত্বক হচ্ছে কি? সুপারফিশিয়াল। ত্বক মানে হচ্ছে কি? ত্বক মানে হচ্ছে
ত্বক মানে হচ্ছে, ত্বক মানে হচ্ছে উপরে উপরে, ঠিক আছে, ত্বক মানে হচ্ছে উপরে উপরে, ত্বক থাকে দেহের উপরে। দেখো পায়ের তলার সুড়সুড়ি দিলে পায়ের পাতা সংকুচিত হয়, তাহলে পায়ের পাতার সুড়সুড়ি, পায়ের পাতা তো অবশ্যই স্কিন, পায়ের পাতার সুড়সুড়ি দিলে কি হবে, পায়ের পাতা সংকুচিত হবে। তাহলে এটা হচ্ছে কি সুপারফিশিয়াল প্রতিবর্তীর উদাহরণ, উপরে উপরে, উপরিগত। আর গভীর বা ডিপ, তারপর চিন্তা করো স্কিন থেকে আরেকটু ভিতরের দিকে যদি যায়, স্কিন থেকে আরেকটু ভিতরের দিকে যায়, তাহলে আমাদের দেহে কি আছে বলতো, টেন্ডন আছে, টেন্ডন আছে, লিগামেন্ট আছে, টেন্ডন লিগামেন্টে পড়াইছি। এই যদি টেন্ডন লিগামেন্ট না পারো মাইট দিব। টেন্ডন, টেন্ডনটাকে বলা হয় হচ্ছে পেশি বন্ধনী, তাই না, টেন্ডনটাকে বলা হয় হচ্ছে পেশি বন্ধনী, তাই না, পেশি বন্ধনী। এই যে একটা অস্থি, এটা একটা পেশি, এই পেশিটাকে বন্ধন করার জন্য, এই পেশিটাকে বাঁধার জন্য এই জায়গায় আমাদের কি লাগবে, টেন্ডন লাগবে, টেন্ডন বা হচ্ছে পেশি বন্ধনী। তাহলে এখন খেয়াল করো, এখানে একটা কথা বলতে চাই, পা ঝুলিয়ে বসে হাঁটুতে আঘাত করলে হাঁটুতে ঝাঁকুনির সৃষ্টি হয়। তুমি পা ঝুলায় বসবা এবং হাঁটুতে যখন একটা হ্যামার পাওয়া যায়, এটা হচ্ছে এক ধরনের মেডিকেল টেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের মেডিকেল টেস্ট, এটাকে বলা হয় হচ্ছে নিজার্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা মেডিকেল সায়েন্স যদি কেউ পড়ো কখনো, এটা তোমরা জানবা, এটাকে বলা হয় নিজার্ক, ঠিক আছে, নিজার্ক। এবং এই নিজার্কটা মেনলি করা হয় হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করার সময়, মানে একটা পেশেন্ট বা একটা রোগীর নার্ভাস সিস্টেম ঠিক আছে কিনা, স্নায়ুতন্ত্র ঠিক আছে কিনা, এই জন্য আমরা তার হচ্ছে যে ইয়েতে, তার হচ্ছে যে পায়ের হাঁটুতে, ঠিক আছে, হাঁটুতে এই জায়গায় যে নি জয়েন্টটা থাকে, নি জয়েন্ট যেটা থাকে, হাঁটুর যে জয়েন্টটা থাকে, সেখানে হচ্ছে আমরা একটা পরীক্ষা করি, ঠিক আছে, একদম হ্যামার দিয়ে, এটাকে বলা হয় নিজার্ক। তো আমি তোমাদেরকে একটু নিজার্ক দেখাবো, যেটা আসলে কিভাবে করে, একটু ইন্টারেস্টিং জিনিসটা একটু খেয়াল করো। জাস্ট আমি তোমাদেরকে ইউটিউবে নিয়ে যাই, ঠিক আছে, এবার আমরা তোমাদেরকে ইউটিউবে নিয়ে যাই, চলো আমরা নিজার্ক দেখি। নিজার্ক রিফ্লেক্স, আমি সার্চ দিলাম নিজার্ক রিফ্লেক্স, চলো আমরা একটা ভিডিও দেখি এখান থেকে, যে আসলে তারা নিজার্ক রিফ্লেক্স কিভাবে করে। দেখো এই যে, এই যে ধরো, ধরো হচ্ছে একটা বড় ভিডিওতে যাই আমরা, অল ভিডিওসে যাই, হ্যাঁ ভিডিওসে যাই, তাহলে একটা পেশেন্টকে আমরা চলো একটু দেখি যে তার নিজার্ক রিফ্লেক্সটা তার কিভাবে করতেছে। মেইনলি এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল এক্সামিনেশন, চলো চলো আমরা এই ভিডিওটা দেখি, ঠিক আছে, এটা বড় করে দিই, তাহলে তোমার দেখতে খুব ইজি হবে। একটা অ্যাড চলে আসছে, ওকে। তো দেখো এই যে এই ডক্টর কি করতেছে এখানে, এই ডক্টর একে হচ্ছে এই এর যে হাঁটু দেখছো, এই যে এই হাঁটু, এই হাঁটুতে সে হচ্ছে একটা হ্যামার নিছে, দেখছো, এই হ্যামার নিয়ে বাড়ি দিচ্ছে, দেখছো বাড়ি দিচ্ছে, ঠিক আছে, হাঁটু নিয়ে, হাঁটুতে নিয়ে বাড়ি দিচ্ছে, দেখছো যে বাড়ি দিচ্ছে। এটা আসলে তারা কি করতেছে, এটা হচ্ছে তারা দেখতেছে যে এখানে বাড়ি দিলে হাঁটুতে ঝাঁকুনি তৈরি হয়। দেখো অ্যাঙ্কেল বা ঘোরালিতে করতেছে, এটাকে বলা হয় অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল জার্ক, এটাকে কি বলা হয়, অ্যাঙ্কেল জার্ক। হাঁটুতে যদি বাড়ি দিয়ে কোনো টেস্ট করে, এটাকে বলা হয় নি জার্ক, ঠিক আছে, নি ওইটা। আর এই জায়গায় অ্যাঙ্কেলে করতেছে, ঘোরালিতে করতেছে, এটাকে বলা হয় অ্যাঙ্কেল জার্ক। এই সবগুলো হচ্ছে এক ধরনের নিউরোলজিক্যাল পরীক্ষা, ঠিক আছে, এটা হচ্ছে কি এক ধরনের নিউরোলজিক্যাল পরীক্ষা, আমরা এটা দিয়ে বুঝতে পারি যে তার নিউরোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা। এরপরে দেখো ও হচ্ছে এই জায়গায় কি কি যে এই জায়গায় ঘষা দিচ্ছে, এই যে এটা যেটা দেখতেছে, এটাকে বলা হয় হচ্ছে প্লান্টার রিফ্লেক্স, প্লান্টার রিফ্লেক্স, এগুলো মেডিকেল সায়েন্সে গিয়ে পড়বা, সবগুলো হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন, ওকে। যাই হোক, এগুলা তোমাদের লাগবে না, এগুলো দেখে মাথা ঘুরে যাবে। আচ্ছা যাই হোক, এগুলো পরবর্তীতে কেউ ডাক্তারি পড়লে সে পড়বা আর কি। যাই হোক, তাহলে মোটামুটি আমি দেখাতে পারছি। তাহলে আমাদের স্কিন থেকে, আমাদের স্কিন থেকে আরেকটু ভিতরের দিকে গেলে, স্কিন থেকে আরেকটু ভিতরের দিকে গেলে, হ্যাঁ স্কিন থেকে আরেকটু ভিতরের দিকে গেলে সেটা হচ্ছে ডিপ প্রতিবর্তী ক্রিয়া, ঠিক আছে, ডিপ প্রতিবর্তী ক্রিয়া, তার মানে টেন্ডনটা স্কিন থেকে আরেকটু ডিপে থাকে বা গভীরে থাকে। এরপরে আসো, এরপর হচ্ছে আন্তঃযন্ত্রীয় বা হচ্ছে ভিসেরাল প্রতিবর্তী ক্রিয়া। ভিসেরা কথাটা মানে কি, আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের দেহে যত সব নরম অঙ্গ প্রত্যঙ্গ থাকে, এদেরকে একত্রে একটা নাম দেয়, সেই নামটা হচ্ছে ভিসেরা, ঠিক আছে। আমাদের দেহে যত নরম অঙ্গ প্রত্যঙ্গ থাকে, এদেরকে আমরা একত্রে ডাকি হচ্ছে ভিসেরা, ঠিক আছে, ভিসেরা, ভিসেরা। তাহলে চিন্তা করো আমাদের নরম অঙ্গ প্রত্যঙ্গ কি আছে, দেখো হৃৎপিণ্ড, পাকস্থলী, অন্ত্র, ফুসফুস, মূত্রাশয়, এগুলোতে অনেক ধরনের প্রতিবর্ত ক্রিয়া থাকে, যেগুলো সম্পর্কে আমরা অনেক বিস্তারিত জানি, কিন্তু আমি বিস্তারিত জানি, কিন্তু আমি তোমাদেরকে বলবো না। কেন বলবো না, কারণ এগুলো তোমার সিলেবাসে নাই, ওকে। যেগুলো হচ্ছে ভিসেরাল প্রতিবর্তী ক্রিয়া। তারপর দেখো অর্জিত বা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স, অর্জিত বা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স, সরি কন্ডিশন রিফ্লেক্স। তাহলে আনকন্ডিশন মানে কি, আনকন্ডিশন মানে হচ্ছে এখানে কোনো শর্ত নাই, ঠিক আছে, যেটা সহজজাত, যেটা জন্মগত। আর কন্ডিশন মানে হচ্ছে এখানে আমরা প্রচুর শর্ত দিয়ে দিব, ঠিক আছে, এটাকে বলে অর্জিত বা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। এটা বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, বা এটা হচ্ছে শর্ত সাপেক্ষ, ঠিক আছে, শর্ত সাপেক্ষে এটা তুমি পাবা, শর্ত সাপেক্ষ,
ঠিক আছে, শর্ত সাপেক্ষ, এটাকে বলা হয় অর্জিত বা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। ওকে, দেখো এখানে একটু দেখো যে এখানে দেখো, আচ্ছা এখানে একটা কথা বলছে ক্রমিক প্রতিবর্ত ক্রিয়া বা হচ্ছে চেইন রিফ্লেক্স। এটা আসলে কিছুই না, যে জাজালো গন্ধ আসলে প্রথমে হাঁচি আসবে, হাঁচো, ঠিক আছে, হাঁচি আসবে, সাথে চোখে পানি আসবে, ঠিক আছে, দুইটা রিফ্লেক্স একসাথে ঘটতেছে, বুঝছো? প্রথমে হাঁচি আসতেছে, তারপর চোখে পানি আসতেছে, তাহলে একটার পর একটা ঘটতেছে, তাহলে এই জন্য বলছে চেইন রিফ্লেক্স। চেইন রিয়াকশন পড়ছো না? ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন পড়ছো না? নিউক্লিয়ার ফিশনে কি হয়? চেন রিয়াকশন পড়ছো, তাহলে একটার পর একটা ঘটনা ঘটে। হ্যাঁ, একটার পর একটা ঘটনা ঘটে, যেমন কোনো জাজালো গন্ধে হাসি আসে, তার সাথে চোখে পানি আসে, এটাকে বলা হয় ক্রমিক প্রতিবর্তী ক্রিয়া বা হচ্ছে চেন রিফ্লেক্স। আচ্ছা যাই হোক, এবার আসো সহজাত, তাহলে আমরা কন্ডিশন বা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া যেটা আছে বা যেটা হচ্ছে শিক্ষণীয়, আমরা জন্মের পর শিখি, সেটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। যেখানে হচ্ছে প্যাভলভের অনেক কাহিনী আছে। প্যাভলভ একজন বিজ্ঞানী, একটু আগে আমরা তাকে পড়তেছিলাম, সে একজন রাশিয়ান বিজ্ঞানী প্যাভলভ, তাই না? প্যাভলভ প্যাভলভ একজন রাশিয়ান বিজ্ঞানী, এবং সে এই যে মানুষের বা যে কোনো প্রাণীর যে তোমার জন্মের পরে যাদের শিখন, সেটার উপর সে গবেষণা করছে। আমরা প্যাভলভের থিওরি পড়বো একটু পরে। একটু এর আগে আমরা কিছু উল্টা উল্টা মানে হুদাই মানে ফাঁকিবাজি কিছু পড়ি, ঠিক আছে, এগুলা কিছুই না আসলে। দেখো এই ফাঁকিবাজি পড়াগুলো আমরা পড়ি একটু। আচ্ছা দেখো, সহজাত বা স্বভাবজাত আচরণ বা হচ্ছে ইনস্টিংক্ট। ঠিক আছে, ইনস্টিংক্ট কথাটার মানে কি? ইনস্টিংক্ট কথাটার মানে কি আসলে? ইনস্টিংক্ট কথাটার মানে হচ্ছে এমন কোনো একটা কিছু, ইনস্টিংক্ট কথাটার মানে হচ্ছে এমন কোনো একটা কিছু যেটার উপর তোমার নিজের কন্ট্রোল নাই, তোমার জন্মের পর থেকে বা জন্মের সাথে সাথে স্রষ্টা তোমাকে এটা দিয়ে দিছে। ঠিক আছে, ধরো সাপোজ তোমাকে কেউ যখন মারতে আসে, ধরো একজন মানুষকে কেউ মারতে আসলো, তখন সে অবশ্যই একটা প্রোটেক্টিভ জিনিসপত্র দেখাবে, এটা তার ইনস্টিংক্ট। ঠিক আছে, এটা তার সহজাত আচরণ। কেউ যদি তোমাকে মারে, তুমিও কিন্তু তাকে শুধু মার খাবে না, তাকেও দেওয়ার চেষ্টা করবে, এটাই কি সহজাত আচরণ। ঠিক আছে, কেউ যদি তোমাকে অপমান করে, তুমি নর্মালি চেষ্টা করবে সেটাকে প্রোটেস্ট করতে, সেটার বিরুদ্ধে আচরণ করতে, তুমিও তাকে অপমান করে দিতে পারো। ঠিক আছে, এটা মানুষের ভিতরে ইনস্টিংক্ট বা জন্মগত একটা স্বভাব। ঠিক আছে, আমরা প্রথম ক্লাসে দেখো এখানে জিনিসটা কি লিখছে, যে সাগর পারে কাসিম ডিম পারে, পৃথিবীর সব সামুদ্রিক কাসিমের বাচ্চা এই কাজ করে। দেখো এই যে এটা রিডিং পড়বা, এগুলো পড়ার কিছু না। সামুদ্রিক কাসিম ডিম পেরে বালো দিয়ে ডেকে রেখে যায়, তা থেকে 2 মাসের মাথায় ডিম ফুটে, কাসিমের বাচ্চা ফুটে, অন্য কোনো দিকে না গিয়ে সোজা সমুদ্রের পানিতে ছুটে যায়। তাহলে কাসিমের বাচ্চা যেটা আছে কাসিম, ঠিক আছে, সামুদ্রিক কাসিম। তোমরা কি কাসিম দেখছো? অনেকে কাসিম দেখে নাই, চলো তাদেরকে একটু কাসিম দেখাই নিয়ে আসি। চলো তোমাদেরকে একটু কাসিম দেখাই। কাসিম, কাসিম আসলে কি বলতো? কাসিম আসলে হচ্ছে টর্টয়েস। ঠিক আছে, টর্টয়েসটা হচ্ছে কাসিম, বুঝো নাই? টর্টয়েস, এই যে এটা টর্টয়েস, তো তোমরা চিনো সবাই। ঠিক আছে, এর চিনো না কেমন কেউ আছো? টর্টয়েস সবাই চিনে এটাকে, টর্টয়েস। হ্যাঁ, এই টর্টয়েস খুব ধীরে গতিতে চলে। এই টর্টয়েস এই টর্টয়েসের বাচ্চা, সে হচ্ছে সোজা সমুদ্রের পানির দিকে চলে যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা, এটা হচ্ছে সহজাত আচরণ। ঠিক আছে, যেটা জন্মের পর থেকে সবার মাঝখানে আছে, জন্মগত আচরণ। ঠিক আছে, তাহলে এখান থেকে এই লাইনটা পড়বা যে ডারউইন সর্বপ্রথম ইনস্টিংক্টের একটা বাস্তবমুখী সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে। তাহলে এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে যে কোন বিজ্ঞানী? ডারউইন সর্বপ্রথম ইনস্টিংক্টের বাস্তবমুখী একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে। তারপর রিডিং পড়বা যে তার সংজ্ঞা অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে গড়ে ওঠা এক জটিল প্রতিবর্তী ডারউইনের সংজ্ঞায় প্রচ্ছন্নভাবে হলেও এই বক্তব্যটি ফুটে এসেছে যে উত্তরাধিকার সূত্রের মাধ্যমে আগত সারাদানের প্রক্রিয়ায় ইনস্টিংক্টের প্রকাশ ঘটে। তাহলে উত্তরাধিকার সূত্রে এটা মানুষ পায়, উত্তরাধিকার সূত্রে পায়। ঠিক আছে, মা বাবা, ঠিক আছে, বা তোমার চিন্তা করা যে বংশগতীয়ভাবে মানুষের মাঝখানে ইনস্টিংক্টের বৈশিষ্ট্যগুলা চলে আসে, তাই না? মানুষের ভিতরে, সব মানুষের কিন্তু দেখবা তুমি যে আচরণগুলা করো, তোমার বাবা মা, তোমার দাদা দাদি, তোমার ছেলে সন্তান, সবার মাঝখানে এই জিনিসগুলা থাকে এজ এ হিউম্যান বিং, একটা প্রজাতি হিসেবে। তো এখানে এরপরে একটা কথা বলছে যে লরেন্স ডারউইনের বক্তব্য মেনে নিলেও কিছুটা ভিন্ন মত পোষণ করে বলেন যে প্রত্যেক প্রাণী আচরণ কতগুলো স্থায়ী অ্যাকশন প্যাটার্ন,
এটাকে বলা হয় ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ফিক্সড অ্যাকশন প্যাটার্ন মানে কি? ফিক্সড অ্যাকশন প্যাটার্ন যেটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, খেয়াল করো। ফিক্সড অ্যাকশন প্যাটার্ন মানে কি, যে বেশিরভাগই অ্যাকশন মানে হচ্ছে কাজ, ঠিক আছে? অ্যাকশন মানে হচ্ছে কাজ, ফিক্সড মানে নির্ধারিত, প্যাটার্ন মানে হচ্ছে কোনো একটা প্রক্রিয়া। তাহলে একটা মানুষ কিরকম রেসপন্স করবে, কোনো একটা পরিবেশ বা কোনো একটা পরিস্থিতিতে কেমন রেসপন্স করবে, কেমন প্রতিক্রিয়া দেখাবে, কেমন অ্যাকশন দেখাবে, এটা অবশ্যই কি ফিক্সড। এই প্যাটার্নটা, ঠিক আছে, তার কাজ করার প্যাটার্নটা অবশ্যই কি ফিক্সড, ঠিক আছে, ফিক্সড। এটাই বলতে আমাদের লরেন্স সাহেব। ওকে, আচ্ছা, ওকে। তাহলে টিনবার্গেন যে ছিল আমাদের, ওই যে লরেন্সের টিন ফ্রিজে, সেই টিনবার্গেন সেটাকে সমর্থন জানাইছে, এবং এবং লরেন্স বলছে যে প্রতিটা এফএপি ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, প্রত্যেকটা যে আচরণ, যে খাইতে বসলে আমি একজন আচরণ করব, ঘুমাইতে বসলে একজন আচরণ করব, ঠিক আছে, নামাজ পড়তে গেলে একজন আচরণ করবো, এই যে অ্যাকশনগুলা, এই অ্যাকশনগুলো যে নির্ধারিত, এই অ্যাকশনগুলোকেই হচ্ছে মেনলি কি ইনস্টিংক্ট। এটাই মানুষের জন্মগত স্বভাব। ইনস্টিংক্টের সহজ বাংলা বললে, ইনস্টিংক্টের সহজ বাংলা হচ্ছে জন্মগত স্বভাব। ওকে, জন্মগত স্বভাব, এবং এগুলো জিনগতভাবে নির্ধারিত, জেনেটিক্যালি ডিটারমাইন্ড, অবশ্যই জেনেটিক্যালি ডিটারমাইন্ড। ওকে, আচ্ছা, এই যে হেরিঙ্গালে যে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে হেরিঙ্গালের বাচ্চার যখন খিদা লাগে তখন তার মায়ের হলুদ রঙের যে ঠোঁটটা আছে তার ভিতরে লাল যে ফোঁটা থাকে সেখানে ঠোকর মেরে বলে যে মা আমাকে খেতে দাও, ঠিক আছে, মা আমাকে খেতে দাও, ঠিক আছে। আচ্ছা, তো এই যে তারপর দেখো ক্ষুধার্ত হেরিঙ্গাল ছানা চাক্ষুষ উদ্দীপনার প্রতি সংবেদনশীল, ঠিক আছে, চাক্ষুষ উদ্দীপনার প্রতি, চাক্ষুষ মানে হচ্ছে চোখ, ঠিক আছে, চোখ, সে চোখ দিয়ে দেখে যে মায়ের ওই জায়গায় কি আছে, একটা লাল ফোঁটা আছে। বাসায় ছানার উপস্থিতি পূর্ণাঙ্গ হেরিঙ্গালে, ঠিক আছে, চাক্ষুষ উদ্দীপনা হিসেবে কাজ করে। বাসায় ছানা যখন দেখতে পায় যে হেরিঙ্গালের বাচ্চা সেখানে আছে, এটা একটা ভিজুয়াল স্টিমুলাস, সে দেখতে পায় তার বাচ্চা আছে, ঠিক আছে, তার বাচ্চা আছে। তাহলে এই রিলিজিং উদ্দীপনা, যে আমি তোমাদেরকে প্রথম দিন বলছিলাম যেখানে একটা উদ্দীপনা থাকে যেটা হচ্ছে রিলিজিং উদ্দীপনা, ঠিক আছে, খাবারটাকে সে রিলিজ করবে। রিলিজিং উদ্দীপনার মাধ্যমে এই বার্তা অপটিক স্নায়ু, চোখে কোন স্নায়ু থাকে, অপটিক স্নায়ু, মস্তিষ্কের একটা কেন্দ্র প্রবাহিত হয়। অবশ্যই এই জায়গায় নার্ভাস সিস্টেমের একটা ইনফ্লুয়েন্স আছে। সে চোখে দেখতেছে হেরিঙ্গাল চোখে দেখতেছে যে তার বাচ্চা বাসায় আছে, তার চোখ থেকে একটা স্নায়ু, অপটিক স্নায়ু দিয়ে আবার মস্তিষ্কে যাচ্ছে, মস্তিষ্কের ডিসিশন নিচ্ছে যে এখন বাচ্চাটাকে খাওয়াইতে হবে বা অনেক কিছু করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে তার একটা নাম দিছে, এটাকে বলা হয় আইআরএম। আইআরএম মানে কি ইননেট মানে কি জন্মগত। ইননেট কথাটার বাংলা হচ্ছে কি জন্মগত, ঠিক আছে, জন্মগত বা হচ্ছে সহজাত। ইননেট কথাটার বাংলা হচ্ছে সহজাত বা হচ্ছে জন্মগত, মানে এটা সব হেরিঙ্গালের ভিতরেই আছে বা সব প্রাণীর মাঝখানে আছে, এবং এটা হচ্ছে রিলিজিং মেকানিজম। তার মানে কি, সে বুঝতেছে যে তার বাচ্চাটা এখানে আছে, সে ক্ষুধার্ত, তাকে খাওয়াইতে হবে, সে খাবারটাকে রিলিজ করতে হবে, কোনো একটা হচ্ছে রিলিজিং কথাটা মানে হচ্ছে এটা। আর মেকানিজম মানে কি, এই যে তার সে বাচ্চাটাকে দেখলো, এরপর তার চোখে অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাইলো, এই যে একটা মেকানিজমটা, এটা হচ্ছে এখানে কি আইআরএম, ইননেট রিলিজিং মেকানিজম, ঠিক আছে। আইআরএম নির্দিষ্ট পেশিকে সংকোচন ও প্রসারণের নির্দেশ দেয়, ঠিক আছে, সংকোচন এবং প্রসারণের নির্দেশ দেয়। ফলে ছানার ঠোকর পরে পূর্ণাঙ্গ হেরিঙ্গালের ঠোঁটে অবস্থিত লাল ফোঁটার উপর, এটা হচ্ছে স্থায়ী অ্যাকশন প্যাটার্ন, ঠিক আছে, স্থায়ী অ্যাকশন প্যাটার্ন। তাহলে এই জিনিসটা, এই ভিজুয়াল স্টিমুলাসটা শুধুমাত্র কি ধরো বাচ্চার ক্ষেত্রে আছে, সরি, পূর্ণাঙ্গ হেরিঙ্গালের ক্ষেত্রে আছে না, বাচ্চার ক্ষেত্রেও আছে। বাচ্চাও দেখে যে তার খিদা লাগছে, তার মা আসছে, এবং তার মায়ের কি আছে, হলুদ রঙের চোয়ালের ভিতরে একটা লাল ফোঁটা আছে, এখানে আমি ঠোকর দেই তাহলে মা বুঝবে যে আমার খিদা লাগছে। এজন্য সে বারবারই কি করে, বারবারই সে হচ্ছে ঠোকা দেয় হচ্ছে মায়ের লাল ফোঁটায়, ঠিক আছে, নিচের ঠোকরের লাল ফোঁটায়, এবং মা বুঝতে পারে যে আমার বাচ্চা ক্ষুধার্ত, এখন আমাকে তাকে খাওয়াইতে হবে। এটা হচ্ছে স্থায়ী অ্যাকশন প্যাটার্ন বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। তাহলে জিনিসটা খুবই অদ্ভুত চিন্তা করার মতো, যে নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে একটা হেরিঙ্গালের একটা বড় একটা হেরিঙ্গাল, ঠিক আছে, বড় একটা হেরিঙ্গাল, এবং এই বড় হেরিঙ্গালের এখানে আছে তোমার হচ্ছে হলুদ চোয়াল, এবং এই হলুদ চোয়ালের ভিতরে একটা আছে হচ্ছে লাল ফোঁটা, কি আছে বলো, একটা লাল ফোঁটা, ঠিক আছে, লাল ফোঁটা। আর আমাদের এই পাশে একটা ছোট হেরিঙ্গালের বাচ্চা, এই ছোট হেরিঙ্গালের বাচ্চা এবং হচ্ছে বড় হেরিঙ্গাল, সবাই আসলে কিসের প্রতি স্টিমুলাস, একটা চাক্ষুষ উদ্দীপনা, চোখের উদ্দীপনা, ঠিক আছে। এই আছে হচ্ছে একটা বাসার ভিতরে, এই বাসার ভিতরে মা যখন দেখবে যে আমার বাচ্চা এখানে আছে, তখন তার ভিতরে একটা স্টিমুলাস তৈরি হবে, উদ্দীপনা তৈরি হবে, ঠিক আছে, একটা চাক্ষুষ উদ্দীপনা তৈরি হবে। এই উদ্দীপনাটা আলটিমেটলি একটা স্নায়ু, অপটিক নার্ভের মাধ্যমে তার ব্রেনে যাবে, ঠিক আছে। তেমন ভাবে এই বাচ্চা যখন দেখবে, ঠিক আছে, এখানে আমার মা আছে, তখন একটা স্টিমুলাস অপটিক স্নায়ুর মাধ্যমে তার নার্ভে বা হচ্ছে স্নায়ুতে পৌঁছাবে। ওকে, স্নায়ুতে পৌঁছাবে। তারপর খেয়াল করো,
এই যে চোখ দিয়ে সে দেখতে পেলো, চোখ দিয়ে সে দেখতে পেলো চাক্ষুষ উদ্দীপনা তার এখানে তৈরি হলো, একটা চাক্ষুষ উদ্দীপনা তৈরি হলো, তখন এর যখন খিদা লাগবে, এর যখন খিদা লাগবে, এই বাচ্চাটার যখন খিদা লাগবে, হ্যাঁ, এই বাচ্চাটা যখন খিদা লাগবে তখন বাচ্চা জানে, ঠিক আছে, বাচ্চা জানে তার কি করতে হবে। তার মানে কি তার অ্যাকশনটা অবশ্যই কি ফিক্সড, তার অ্যাকশনটা কি, তার অ্যাকশনটা হচ্ছে ফিক্সড, এটাকে বলা হয় হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। তাহলে এই বাচ্চা বা হেরিঙ্গালের বাচ্চা জানে তার কাজের প্যাটার্নটা কি, তার কাজের প্যাটার্নটা কি এটা সে সম্পর্কে খুব ভালো মতোই জানে, ঠিক আছে। তাহলে তার কাজের মেকানিজমটা অবশ্যই ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বা হচ্ছে এফএপি, ঠিক আছে, এফএপি, ঠিক আছে, এফএপি, ওকে, এফএপি, ওকে। এবার খেয়াল করো, তাহলে সে যেহেতু তার এফএপি সম্পর্কে জানে, তার অ্যাকশন প্যাটার্ন সম্পর্কে জানে, তাহলে তার কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে এই যে ঠোঁটটা আছে, এই ঠোঁটটা দিয়ে এই যে লাল ফোঁটা আছে, এই লাল ফোঁটা ঠোকর মারা, ঠিক আছে, এখানে সে ঠোকর মারবে। তাহলে এখানে সে যখন ঠোকর মারবে, এখানে সে যখন ঠোকর মারবে তখন অবশ্যই তার এখানে ঠোঁটের পেশি বা আশেপাশের পেশিগুলো অবশ্যই কাজ করবে, ওকে। তারপর এই মা যখন ঠোকর মারবে, মা বুঝবে হ্যাঁ আমার বাচ্চার তো খিদা লাগছে, খাওয়াইতে হবে, তখনই সে হা করে মায়ের বাচ্চার মুখে হচ্ছে খাবার ঢেলে দিবে, ঠিক আছে, খাবার ঢেলে দিবে, ঠিক আছে, রিলিজ করে দিবে, বাচ্চার মুখে হচ্ছে খাবারটাকে রিলিজ করে দিবে। তাহলে এখানে একটা মেকানিজম হয়েছে, দেখছো, একটা মেকানিজম হয়েছে যে সে দেখছে তার মা আছে, তারপর তার মস্তিষ্কে সিগন্যাল গেছে, বাচ্চাটার মস্তিষ্কে বলতেছে যে ঠোঁটটাকে বাগায় টাকায় এখানে ঠোকর মারো, ঠিক আছে। মাও বুঝতে পারছে যে বাচ্চা খিদা লাগছে, তখন মাও মুখের পেশিগুলা সংকুচিত প্রসারিত করে খাবার ঢেলে দিতে হচ্ছে এর মুখে, ঠিক আছে। তাহলে এখানে একটা মেকানিজম ঘটছে, ঠিক আছে, এবং এই মেকানিজমটা কিন্তু জন্মগত, কেউ শিখাই দেয় না, এটা হচ্ছে ইননেট, জন্মগত, সহজাত, এবং সে খাবারটাকে রিলিজ করতেছে, এখানে কি করতেছে, রিলিজ করতেছে, একটা খাবারটাকে এখানে রিলিজ করতেছে, এবং এটা একটা মেকানিজম, অবশ্যই একটা মেকানিজম, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইননেট রিলিজিং মেকানিজম বা হচ্ছে আইআরএম, ঠিক আছে, আইআরএম। তার মানে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দেম, বেসিক ডিফারেন্স হচ্ছে যে এই বাচ্চাটা জানে যে তার কি কাজ করতে হবে, ঠিক আছে, তার অ্যাকশনটা ফিক্সড, এই জিনিসটাকে সম্মিলিতভাবে আমরা ডাকি হচ্ছে এফএপি বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এবং এই বাচ্চাটার মুখে খাবারটা রিলিজ করলো, ঠিক আছে, এখানে অনেক পেশি কাজ করলো, অপটিক নার্ভ বা মস্তিষ্ক কাজ করলো, এই যে একটা মেকানিজম, এটাকে বলা হয় হচ্ছে ইননেট রিলিজিং মেকানিজম বা সহজাত রিলিজিং মেকানিজম, ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি? জিনিসটা খুবই সহজ, ওকে। এবার চল এবার হচ্ছে এফএপি এর বৈশিষ্ট্য, ঠিক আছে। আচরণ বিজ্ঞানী লরেন্স এটাকে কয়েকটা ভাগে ভাগ করছে, সুপার ডেভিল দিয়ে তুমি কি মনে রাখবা, সুপারতে হচ্ছে সুপারফিশিয়াল, ডেভিল, ঠিক আছে, ডেতে হচ্ছে তোমার ডিপ, আর বিলতে হচ্ছে ভিসেরাল, ওকে। তারপর হচ্ছে এফএপি এর বৈশিষ্ট্যগুলো তুমি কিভাবে মনে রাখবা। এফএপি এর বৈশিষ্ট্য মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো যে একটা ছন্দ আছে যে বসিরের বালিশ একটা, ঠিক আছে, বসিরের বালিশ হচ্ছে একটা, এটা ছন্দ, এটা তুমি মনে রাখতে পারো যে এফএপি এর বৈশিষ্ট্য, ঠিক আছে, একটা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, যে আমি কি কাজ করব এটা অবশ্যই ফিক্সড, আমার কাজগুলো ফিক্সড, আমি কি কাজ করবো এটা অবশ্যই ফিক্সড, এটাকে বলা হয় এফএপি বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। তাহলে দেখো, প্রথমে দেখো বসির, ঠিক আছে, বসির বতে কি, বতে হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, ঠিক আছে। আর সতে হচ্ছে সাতসম্মত, ঠিক আছে, সাতসম্মত, এবং সতে হচ্ছে কি সার্বজনীনতা, ঠিক আছে। আর বালিশতে হচ্ছে বেলিস্টিকনেস, একটাতে হচ্ছে একনিষ্ঠতা, ঠিক আছে, একটাতে হচ্ছে একনিষ্ঠতা, ঠিক আছে। তাহলে বসিরের বালিশ একটা, দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, স্বাচ্ছম্যতা, আর হচ্ছে সর্বজনীনতা, বসির দিয়ে মনে রাখবো, ঠিক আছে, বসির। আর বালিশ দিয়ে মনে রাখবো বেলিস্টিকনেস, আর একনিষ্ঠতা মনে রাখবো হচ্ছে উদ্দেশ্যের একনিষ্ঠতা। এখান থেকে এমসিকিউ পরীক্ষাতে আসবে যে নিচের কোনটা এফএপি এর বৈশিষ্ট্য নয়, তাহলে দেখো স্বাচ্ছম্যতা মানে কি, স্টেরিওটাইপ, আমি তোমাকে বলছিলাম স্টেরিওটাইপ কথাটার মানে হচ্ছে বাধা ধরা নিয়ম বা প্রথাগত নিয়ম। তার মানে আচরণ সবসময় একই রকম হবে, একটা এফএপি, একটা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। ধরো এই হেরিঙ্গেলের ক্ষেত্রে চিন্তা করো, হেরিঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে সেখানে ঠোকর মারবে, এটা ফিক্সড। তাহলে এই প্রজাতির যত হেরিঙ্গেল আছে, সব হেরিঙ্গেলের ক্ষেত্রে জিনিসটা ফিক্সড, সবসময় একই রকম হবে, ওকে। সার্বজনীনতা মানে কি, যে একটি প্রজাতির সকল সদস্যের আচরণ পরিবর্তিত হবে। তার মানে একটা হেরিঙ্গেল ঠোকা মারলো, আরেক হেরিঙ্গেল কি ঠোকর মারবে না, সব হেরিঙ্গেলই ঠোকর মারবে, তাহলে সকল সদস্যের আচরণ প্রদর্শিত হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, ঠিক আছে, তার মানে কি বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও প্রজাতির সব সদস্যের একই আচরণ প্রকাশিত হবে। তাহলে ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে কোনো দাম নাই, এটা অবশ্যই ফিক্সড। একটা হেরিঙ্গেল
আজকে বাংলাদেশে থাকুক আর ইন্ডিয়াতে থাকুক, সে তার মায়ের, ঠিক আছে, হলুদ যে ইটা আছে সেখানে লাল ফোঁটায় অবশ্যই সে ঠোকর মারবে। এটা বাংলাদেশে থাকুক বা ইন্ডিয়াতে থাকুক, পাকিস্তানে থাকুক, শ্রীলঙ্কায় থাকুক, যে দেশে থাকুক, তার এখানে ব্যক্তিগত অভিজ্ঞতার কোনো দাম নাই, এটা হচ্ছে সবার ক্ষেত্রেই সেম। তারপর দেখো বেরি স্টিকনেস, সারা একবার দেওয়া হলে পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষেও তা অপরিবর্তিত থাকে। তার মানে কি, সে যখন তার মায়ের ঠোঁটে হচ্ছে ঠোকর মারছে, তার মানে তার খিদা লাগছে, তাহলে তার খিদা লাগছে, এবং এরকম হবে না যে খাবার দেওয়ার আগ পর্যন্ত তার খিদা নিভে গেছে, এরকম না। তাহলে সারা একবার সে দিছে, একবার সে ঠোকর মারছে, তার মানে পরিস্থিতি যাই হোক সে খাবারটা নিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে পরিস্থিতি যাই হোক, যে কোনো পরিবর্তনই হোক, তার খিদা লাগছে, তার মাকে ঠোকর মারছে, তার মানে হচ্ছে এখানে আসলে মা বুঝতে পারছে তার খিদা লাগছে, এবং বাচ্চাটাও কিন্তু যে অবস্থাতে থাকুক এটাকে আর সে চেঞ্জ করবে না, সে বারবার ঠোকর দিয়ে বলবে আমাকে খাবার দাও। তাহলে সারা একবার দেওয়া হলে পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষেও তা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। উদ্দেশ্যের একনিষ্ঠতা, একটি মাত্র কাজ করে, ঠিক আছে, সে একসাথে একটা মাত্র কাজই করতেছে, সে ঠোকর মারতেছে, তার মানে এখন খাবারই লাগবে। ঠোকর মারে সে বুঝাবে না যে আমার এখন গোসল করা লাগবে, ঠোকর মারে সে বুঝাবে না আমার এখন ঘুমানো লাগবে, ঠিক আছে, ঠোকর মারে সে বুঝাবে যে আমার তার খাবারই লাগবে। এটা হচ্ছে কি উদ্দেশ্যের একনিষ্ঠতা, ঠিক আছে, একটি মাত্র কাজ সে করবে, ঠিক আছে, একটি মাত্র কাজ সে করবে। ওকে, বসির, বসিরের ফিমেল ভার্সন হচ্ছে বসিরা, ঠিক আছে, বসিরা, বসিরের ফিমেল ভার্সন হচ্ছে বসিরা। তাহলে এটা তোমার মনে থাকবে, বসিরের বালিশ একটা, ঠিক আছে, খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, বসিরের বালিশ একটা বোধ হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা, বহির্ভূত স্বাস্থ্যসম্মতা, সার্বজনীনতা, বেরিস্টিকনেস, উদ্দেশ্যের একনিষ্ঠতা। টুনটুনি পাখির বাসা নির্মাণ, এটা যদি পড়াইতে হয়, টুনটুনি পাখি বাসা বানাবে, আমরা পরে কি করব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাও দেখি কি হয়। টুনটুনি পাখির বাসা বাঁধার সহজতা আচরণের একটা চমৎকার উদাহরণ। এরপর বহুত কথা বলছে, এগুলো আমাদের কিছুই পড়তে হবে না, ঠিক আছে, জাস্ট প্রথম লাইনটা পড়বা, এরপরে যা মনে হয় একবার রিডিং পড়ে দিবা, পড়তে পারলে পড়বো, নাহলে দরকার নাই, ঠিক আছে। তাহলে টুনটুনি পাখির বাসা নির্মাণ একটা চমৎকার উদাহরণ, ভিতরে উল্টাপাল্টা বহুত কিছু লেখা আছে, একবার রিডিং দিবা, এখানে মনে রাখার কিছু নাই। তারা সব প্রতিবর্তী ক্রিয়া, এটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা হচ্ছে স্নায়ুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। সরল প্রকৃতির এবং সুনির্দিষ্ট উদ্দীপকের প্রতি তাৎক্ষণিক ছাড়া দেয়। আর সহজ আচরণ হচ্ছে কি জটিল প্রকৃতির এবং হচ্ছে ধীর গতিতে বিকশিত হয়, ঠিক আছে, এগুলো আমরা পড়ছি। প্রতিবর্তী ক্রিয়া বুদ্ধিপ্রসূত নয়, এটা নর্মাল স্বাভাবিক অবস্থাতে ঘটে, বা সহজ আচরণের মধ্যে বুদ্ধির ছাপ সুস্পষ্ট, মানে বুদ্ধি এখানে থাকবে। ওকে, প্রতিবর্তী ক্রিয়া যান্ত্রিকভাবে সম্পন্ন হওয়ায় এর কাজ সব ক্ষেত্রে একই রকম অভিজ্ঞতা দিয়ে পরিবর্তিত হয় না, আর তোমার ওটা অভিজ্ঞতা দিয়ে পরিবর্তিত হয়। প্রতিবর্তী ক্রিয়া আত্মরক্ষামূলক, তোমার হাত পড়ে যাচ্ছে, পা পড়ে যাচ্ছে, মশা বসছে, তুমি তার বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করবে, এটা হচ্ছে আত্মরক্ষামূলক। আর এটা হচ্ছে আত্মরক্ষা এবং অবশ্যই বংশরক্ষামূলক, কারণ মানুষ বিয়ে করে, বিয়ে শাদী করে, অনেক কিছু করে, এই সব কিছু আসলে সহজাত আচরণের মাঝখানে পড়ে। আচ্ছা, এরপর দেখো, এরপরে বহুত কাহিনী, এগুলো বোঝানোর কিছু না। দেখো, যে পৃথিবীতে অতি বিপন্ন ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড একটা পাখি আছে, সেটা হচ্ছে চামচ ঠুটি কাদা খোঁচা, স্পুন বিল্ড স্যান্ড পাইপার, স্পুন বিল্ড স্যান্ড পাইপার, ঠিক আছে। এটা সাইন্টিফিক নেমটা আমরা আসলে পড়তে চাই না, তাও কেউ যদি পড়তে পারো অবশ্যই ভালো, বাট না পড়তে পারলে সমস্যা নেই, বাট তোমাকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে হচ্ছে চামচ ঠুটি কাদা খোঁচা, স্পুন বিল্ড স্যান্ড পাইপার। চলো আমরা স্পুন বিল্ড স্যান্ড পাইপার একটু দেখি, চলো আমরা দেখি স্পুন বিল্ড স্যান্ড পাইপারটা দেখতে আসলে কেমন। স্পুন বিল স্যান্ড পাইপার, ঠিক আছে, এই যে এটা এরকম, ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা এরকম, যে এই যে স্পুন বিল স্যান্ড পাইপার, ঠিক আছে, এর এর হচ্ছে তোমার মুখের দিকে এই যে এই জায়গায় চামচের মতো, দেখছো, চামচের মতো দেখা যাচ্ছে কি, দেখতে পারার কথা, চামচের মতো স্পুন বিল স্যান্ড পাইপার, ঠিক আছে। এই যে এটা প্রাণীর ক্ষেত্রে দেখো, এই যে সামনের দিকে বিল বা হচ্ছে যে ঠোঁটটা আছে, এখানে হচ্ছে তোমার কি স্পুন বা হচ্ছে তোমার কিসের মতো, তোমার হচ্ছে স্পুন বা হচ্ছে এটা কি বলে, চামচ, এটাকে বলছে তারা চামচ ঠুটি কাদা খোঁচা, ঠিক আছে, স্পুন বিল স্যান্ড পাইপার, কাদারে খোঁচায়। আচ্ছা, তারপর দেখো পেলিয়ার্টিক অঞ্চল, তোমাদেরকে আমি জীবের পরিবেশ বিস্তার পড়ানোর সময় পেলিয়ার্টিক অঞ্চল সম্পর্কে আইডিয়া দিছি, পেলিয়ার্টিক অঞ্চল কোনটা। তাহলে এই পেলিয়ার্টিক অঞ্চলের 40% পাখি প্রজাতি হচ্ছে পরিযায়ী। পরিযায়ী মানে কি, এরা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঠিক আছে। তাহলে প্রাণী যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক পথ থেকে আরেক পথে যায়, ঠিক আছে, এদেরকে আমরা বলি হচ্ছে পরিযায়ী, ঠিক আছে, পরিযায়ী। তাহলে পেলিয়ার্টিক অঞ্চলে কত শতাংশ পাখি প্রজাতি পরিযায়ী, 40%, এটা তোমাকে একটু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে যেগুলো দাগানো আছে এই লাইনগুলো একটু পড়বা, ঠিক আছে, যেগুলো দাগানো আছে, যেমন হিমালয়ান পাট্রিস, এক ধরনের তিতির পাখি, পাট্রিস, হিমালয়ান পাট্রিস এক ধরনের পাখি, যেটা হচ্ছে যে 1 থেকে 2 মাইল পর্যন্ত যায়, এটা একটু পড়বা, ঠিক আছে। এগুলো পড়ানোর মতো কিছু নেই, এগুলো একবার মনে রাখবা, যেগুলো দাগানো আছে এগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউতে আসে, ঠিক আছে। একটা পাখি আছে গোল্ডেন প্রোবার পাখি, 1400 মাইল পর্যন্ত হচ্ছে দূরবর্তী দক্ষিণ আমেরিকায় পৌঁছে যায়, ঠিক আছে। এগুলো তোমরা পড়বা, যেগুলো দাগানো আছে, জাস্ট দাগানো লাইনগুলো পড়বা, ওকে।
তারপরে আসো, আচ্ছা বাংলাদেশের পরিযায়ী পাখি, ঠিক আছে, বাংলাদেশের পরিযায়ী পাখি এগুলো কি, এগুলো হচ্ছে মানে এখানটা কথা বলছে যে বাংলাদেশে তো নর্মালি অনেক বিদেশি পাখি আসে, মানে বিদেশ থেকে বাংলাদেশে অনেক পাখি আসে, এগুলো হচ্ছে পরিযায়ী পাখি। বাট বাংলাদেশে একটা একটা এখানে একটা কথা বলছে যেটাকে ট্রানজিয়েন্ট পরিযায়ী। ট্রানজিয়েন্ট কথাটার অর্থ কি? ট্রানজিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক আছে। ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে কিছু কিছু পাখি আছে যারা ক্ষণস্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করে, তার মানে কি এটা একটা, ওই যে দেখো না, যারা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যায় তারা হচ্ছে কুমিল্লায় থামে, কুমিল্লায় হচ্ছে একটু মূত্র নিষ্কাশন বজ্র নিষ্কাশনের জন্য দাঁড়ায়, ঠিক আছে, কিছুক্ষণের জন্য দাঁড়ায়। তাহলে এটা হচ্ছে অনেকটা এরকম যে ট্রানজিয়েন্ট পরিযায়ী, তার মানে ক্ষণস্থায়ীভাবে তারা হচ্ছে বাংলাদেশে থাকে। তাহলে কিছু কিছু পাখি আছে যারা বিভিন্ন দেশে যাওয়ার সময়, ঠিক আছে, দুই একদিন বাংলাদেশে থাকে, বাংলাদেশে থাকে এরা হচ্ছে কি করে, একটু এনজয় করে, ঠিক আছে, এরা হচ্ছে ট্রানজিয়েন্ট পরিযায়ী, ঠিক আছে, ক্ষণস্থায়ী পরিযায়ী। ওকে, তারপর তারপর হচ্ছে বাংলাদেশের প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি আছে আর অস্থায়ী বিদেশি পাখি আছে কত, প্রায় 300। তাহলে বাংলাদেশে প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি আছে আর অস্থায়ী বিদেশি পাখি হচ্ছে প্রায় 300। এগুলো একবার রিডিং করবা, ঠিক আছে, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যেগুলো দাগানো আছে এই দাগানো লাইনগুলো মুখস্থ করবা, কারণ এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসবে, ঠিক আছে। দাগানো লাইনগুলো মুখস্থ করবা আর বাকিগুলো হচ্ছে রিডিং পড়বা। আচ্ছা, অক্টোবর মার্চ মাসে পর্যন্ত মাইগ্রেটরি পাখি দেখা ধুম পড়ে যায়। আচ্ছা, তারপর দেখো মাকড়সার জাল, ঠিক আছে, মাকড়সার জাল। তো মাকড়সার জাল সম্পর্কে যদি আমরা পড়াশোনা করি, দেখো মাকড়সার জাল সম্পর্কে যদি আমরা পড়াশোনা করি তাহলে মাকড়সার জাল দেখতে কিরকম আসলে। মাকড়সার জাল হচ্ছে অনেকটা বৃত্তাকার মতো, ঠিক আছে, রেশমি সুতা দিয়ে। তাহলে মাকড়সার জালটা হচ্ছে অনেকটা এরকম, মাকড়সার জালটা হচ্ছে অনেকটা এরকম দেখতে, ঠিক আছে, এরকম দেখতে মাকড়সার জাল। তো এখন তারা বলতেছে, যেখানে কি বলছে চলো দেখি আমরা, যে উদরের বিশেষ সিল্ক গ্রন্থি থেকে খরিত পদার্থে, আচ্ছা, খরিত পদার্থকে শত শত অনুনালিকা যুক্ত 3 জোড়া বুননকারীর মাধ্যমে সুতা নির্মাণ করা হয়। আচ্ছা, হ্যাঁ, তো ওকে, আচ্ছা, যাই হোক এটা আমরা পড়াবো, কিন্তু আমাকে বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা, আমাকে একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমরা এতটুকু পড়ালাম, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। একটু কমেন্টে বলো কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, হ্যাঁ, বলো, আমাকে বলো, কমেন্ট করো দেখি। হুম, ওকে, আচ্ছা, মিম বলছে স্যার আমাকে দু একটা এমন বই সাজেস্ট করুন প্লিজ যেগুলো পড়লে আমার পার্সোনালিটি উন্নত হবে, আমি কনফিডেন্স পাবো। আচ্ছা, এটার জন্য আসলে বই পড়া লাগবে না, ঠিক আছে, এটার জন্য বই পড়া লাগবে না, এমনিতেই নর্মালি তুমি যেভাবে আছো এভাবে থাকো, ঠিক আছে, এগুলো নিয়ে চিন্তা করো না।
ঠিক আছে, এগুলো নিয়ে তুমি চিন্তাই করো না, তোমার পার্সেন্টেজ যথেষ্ট ভালো আছে, এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে একটা কথা বলছে যে উদরের বিশেষ সিল্ক গ্রন্থি। তাহলে ধরো আমি সাপোজ চিন্তা করলাম এটা একটা মাকড়সা, ঠিক আছে, এটা একটা মাকড়সা, এর উদরে উদরে এক ধরনের গ্রন্থি থাকে যেটাকে বলা হয় হচ্ছে সিল্ক গ্রন্থি বা হচ্ছে সিল্ক গ্ল্যান্ড। ঠিক আছে, সিল্ক গ্ল্যান্ড। তাহলে তারা বলতেছে যে সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থকে, ঠিক আছে, ক্ষরিত পদার্থকে, হ্যাঁ, শত শত অনুনালিকা যুক্ত 3 জোড়া বুননকারী স্পিনারেটস এর মাধ্যমে সুতা নির্মাণ করা হয়। তাহলে এই সিল্ক গ্রন্থি যেটা আছে, সিল্ক গ্রন্থি থেকে এক ধরনের পদার্থ খরিত হয়, ঠিক আছে, পদার্থ খরিত হয়, ঠিক আছে। এবং এখানে একটা কথা বলছে অনুনালিকা যুক্ত, অনুনালিকার ইংলিশ হচ্ছে মাইক্রোটিউবুলস, ঠিক আছে, অনুনালিকার ইংলিশ হচ্ছে মাইক্রোটিউবুলস। আমরা পড়ছিলাম অনুনালিকা বা হচ্ছে মাইক্রোটিউবুলস সম্পর্কে, মাইক্রোটিউবুলস সম্পর্কে আমরা পড়ছিলাম হচ্ছে কোষ ও এর গঠনে, ঠিক আছে, মাইক্রোটিউবুলস, ঠিক আছে, একটা মাইক্রোটিউবুলস বা হচ্ছে টিউবের মতো এরকম স্ট্রাকচার, মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট এরকম আমরা পড়ছিলাম। তো এখন কথা হচ্ছে যে বুননকারী বা স্পিনারেটস এরা কই থাকে, এরা আসলে কি? বুননকারী বা হচ্ছে স্পিনারেটস এগুলো আসলে মাকড়সাতে থাকে, ঠিক আছে। আমরা যদি একটু ফিগার দেখি যে স্পিনারেটসটা কোনটা আসলে, যে স্পিনারেটস, স্পিনারেটস, স্পিনারেটস অফ স্পাইডার, ঠিক আছে, আমি যদি লিখি স্পিনারেটস অফ স্পাইডার, ঠিক আছে, তাহলে আমাদের কি কি ছবি গুগল আমাদেরকে সাজেস্ট করে। দেখো এখানে তারা সুন্দর করে দেখাইছে স্পিনারেটস গুলা কি কি, ঠিক আছে, স্পিনারেটস গুলা কি কি তারা আমাদেরকে খুব সুন্দর করে দেখাইছে, ঠিক আছে, সুন্দর করে দেখাইছে। ওকে, দেখো এই যে পিছনের দিকে, এই যে চিত্রটা খেয়াল করো, ঠিক আছে, এই চিত্রটা খেয়াল করো, এখানে এই যে পিছনের দিকে, হ্যাঁ, পিছনের দিকে, পিছনের দিকে এক ধরনের স্ট্রাকচার থাকে যেটা হচ্ছে স্পিনারেটস, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে বুননকারী, বুননে হেল্প করে, পিছনের দিকে স্ট্রাকচার, ঠিক আছে, পিছনের দিকে স্ট্রাকচার। আমি যদি একটু বড় করে দেখাই, বড় করে এই যে, ঠিক আছে, তুমি এই ফিগারটা সুন্দর করে বুঝতে পারবা, এই যে এই জায়গায় পিছনের দিকে, ঠিক আছে, এগুলো হচ্ছে স্পিনারেটস, ঠিক আছে, ইংলিশ বানানটা খেয়াল করো বইতে, স্পিনারেটস বা হচ্ছে বুননকারী, ঠিক আছে। এরা কিভাবে বোনায়, যে এই জিনিসগুলো দিয়ে কিভাবে সুতা বোনে, দেখো তো, এই যে এই জিনিসগুলো দিয়ে কিভাবে সুতা বোনে, এই যে দেখো সুতা বুনতেছে, এই যে সুতা বুনতেছে, এই যে এখানে সুতা বুনতেছে, এই যে পিছনের দিকে স্পিনারেটস, এই জায়গায় সুতা বুনতেছে, ঠিক আছে, এগুলো দিয়ে সুতা বুনে, ঠিক আছে। এবং এখানে এগুলা কি কি দিয়ে, স্পিনারেটস গুলো আলটিমেটলি কি কি জিনিস নিয়ে তৈরি হয় তারা বলতেছে, এগুলো তৈরি হয় কি কি জিনিস নিয়ে, এগুলো তৈরি হয় হচ্ছে মাইক্রোটিউবুলস দিয়ে, ঠিক আছে, মাইক্রোটিউবুলস। এবং কতগুলো থাকে? 3 জোড়া, 3 জোড়া বা হচ্ছে 6টা থাকে, ঠিক আছে, 3 জোড়া বা হচ্ছে 6টা থাকে, দেখছো, এই যে সুতা বুনতেছে স্পিনারেটস দিয়ে, স্পিনারেটস এর মতো স্ট্রাকচার দিয়ে তার হচ্ছে সুতা বুনতেছে, ঠিক আছে। তাহলে মাকড়সার ক্ষেত্রে এরকম তোমার হচ্ছে কি থাকবে, 3 জোড়া, ঠিক আছে, মাইক্রোটিউবুল দিয়ে তৈরি, মাইক্রোটিউবুল দিয়ে তৈরি 3 জোড়া কি থাকবে, বুননকারী বা হচ্ছে স্পিনারেটস থাকবে, ঠিক আছে, স্পিনারেটস থাকবে, ঠিক আছে, এগুলো দিয়ে সুতা নির্মাণ করা হয়। তাহলে সিল্ক গ্রন্থি থেকে কি খরিত হয়, এক ধরনের উপাদান খরিত হয় যেটাকে বলা হয় স্ক্লেরোপ্রোটিন, ঠিক আছে। তোমরা যখন কোষ রসায়ন পড়বা তখন সেখানে দেখবা স্ক্লেরোপ্রোটিন হচ্ছে এক ধরনের প্রোটিন। আচ্ছা, তাহলে সেল গ্রন্থি থেকে ক্ষরিত স্ক্লেরোপ্রোটিন থেকে সৃষ্ট সুতা বাতাসের সংস্পর্শে এসে শক্ত রেশমি সুতায় পরিণত হয়। তাহলে সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত হয় হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত হয় হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন। এবং এই স্ক্লেরোপ্রোটিন দ্বারা তোমার এক ধরনের সুতা তৈরি হয়, ঠিক আছে, স্ক্লেরোপ্রোটিন দ্বারা এক ধরনের সুতা তৈরি হয়। এবং এই সুতাগুলা, ঠিক আছে, এই সুতাগুলা কিভাবে নির্মাণ করা হয়, এই যে স্পিনারেটস বা হচ্ছে 3 জোড়া বুননকারী এক ধরনের স্ট্রাকচার, যে 3 জোড়া বা ছয়টা এক ধরনের স্ট্রাকচার, এগুলোর মাধ্যমে সুতা নির্মাণ করা হয়। এবং এই সুতাগুলো যখন বাতাসের সংস্পর্শে আসে তখন এগুলা রেশমি সুতায় পরিণত হয়, ঠিক আছে। মাইগ্রেটরি পাখি কি? মাইগ্রেশন কথাটার মানে কি? তোমরা কখনো চিন্তা করছো যে মাইগ্রেশন কথাটার মানে কি? মাইগ্রেশন কথাটার মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, ঠিক আছে। ধরো আমি যদি বলি, এই যে হিজরত পড়ছো না, হিজরত, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ঠিক আছে, হিজরত করেন, তাহলে হিজরতটাও এক ধরনের হচ্ছে কি মাইগ্রেশন, ঠিক আছে, মাইগ্রেশন। ধরো একজন মানুষ বাংলাদেশ থেকে লন্ডনে গেল, তাহলে এবং লন্ডনে গিয়ে স্থায়ীভাবে বসবাস করলো বা স্থায়ীভাবে বসবাস করলো, ঠিক আছে, তখন এটাকে বলবো আমরা হচ্ছে মাইগ্রেশন, ঠিক আছে। তাহলে মাইগ্রেটরি পাখিগুলো আসলে কি করে, তারা হচ্ছে এক জায়গায় তাদের থাকার কথা, সেই জায়গা থেকে তারা
ঠিক আছে, উড়ে উড়ে অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় চলে যায়, এটাকে বলা হয় হচ্ছে মাইগ্রেশন বা হচ্ছে মাইগ্রেটরি পাখি। তাহলে যে পাখিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এক স্থান ত্যাগ করে এক স্থানে চলে আসে, সেটাকে বলা হয় হচ্ছে মাইগ্রেটরি পাখি বা হচ্ছে মাইগ্রেটরি বার্ড। ওকে, তারপর বলতে দেখো, একই বেশের ইস্পাতের সুতা অপেক্ষা মাকড়সার সুতা বেশি শক্তিশালী। টান দিয়ে ছিঁড়তে গেলে ছেঁড়ার আগে একটা সুতা 5/1 পর্যন্ত লম্বা হতে পারে। ঠিক আছে, 5/1 পর্যন্ত লম্বা হতে পারে। তাহলে ধরো এরকম একটা সুতা, এর 5/1 ধরো এতটুকু, এতটুকু পর্যন্ত সে কি হবে, লম্বা হবে। তাহলে ছিঁড়ে যাওয়ার আগে সে এতটুকু লম্বা হবে, তার মানে সে খুবই শক্তিশালী। ঠিক আছে, কে বুঝতে পারছো? হ্যাঁ সরি, কানিজ বুঝতে পারছো? মাইগ্রেটরি পাখি কি, যে যে পাখিগুলার নর্মাল উৎপত্তি এক জায়গায়, কিন্তু তারা হচ্ছে যে আরেক জায়গায় চলে গেছে বা আরেক জায়গায় চলে যায়। ঠিক আছে, এদেরকে বলা হয় মাইগ্রেটরি পাখি বা পরিযায়ী পাখি বা হিজরত করা পাখি বা হচ্ছে যে মানে ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া পাখি, সহজ বাংলা। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো, মাকড়সা জাল বুনে সময় লাগে 8 ঘন্টারও কম, এগুলো পড়ার কিছু নাই। এবার খেয়াল করো, মাকড়সার জালিকা বৃত্ত, হ্যাঁ এটা একটা বৃত্ত, অবশ্যই একটা সার্কেল। ঠিক আছে, একটা সার্কেল বা হচ্ছে বৃত্ত, এখানে কি থাকে? ঠিক আছে, এখানে কি থাকে আসলে? হ্যাঁ, এখানে কি থাকে, এখানে কি কি জিনিস থাকে? আচ্ছা, খেয়াল করো। তো এখানে তুমি খেয়াল করো, একটা কাঠামো আছে। ঠিক আছে, একটা কাঠামো আছে, একটা বৃত্তীয় একটা কাঠামো আছে, তাই না? একটা ফ্রেম আছে, একটা সার্কুলার একটা ফ্রেম আছে, এখানে একটা ফ্রেম আছে, এটা একটা কাঠামো। ঠিক আছে, এটা হচ্ছে একটা কাঠামো। কানিজ বুঝতে পারছো? মাইগ্রেটরি পাখি কি বুঝতে পারছো? দেখো, তারপরে বলতে ওরিও স্পোক। ওরিও স্পোক কোনগুলো আসলে? স্পোক হচ্ছে, তোমরা ইয়েতে দেখছো না যে এরকম একটা স্ট্রাকচার থেকে, একটা যে জায়গা থেকে যদি এরকম কিছু কিছু স্ট্রাকচার বেরোয়, এদেরকে বলা হয় ওরিও স্পোক। ঠিক আছে, এদেরকে এইসব স্ট্রাকচারকে কি বলা হয়? ওরিও স্পোক বা হচ্ছে রেডিয়াল স্পোকস। ঠিক আছে, রেডিয়াল স্পোক বা ওরিও স্পোক। ঠিক আছে, এখানে দেখো মাঝখানে একটা বৃত্তের মতো আছে। এরপর এরপর চারদিকে বৃত্ত আছে, হ্যাঁ চারদিকে বৃত্ত আছে, যেগুলো একটা কাঠামো তৈরি করতেছে, বাট এগুলা ওরিও স্পোক না। ওরিও স্পোক কোনগুলা? এই যে যেগুলো লম্বা লম্বা যেসব স্ট্রাকচার বের হয়ে গেছে, লম্বা লম্বা যেসব স্ট্রাকচার বের হয়ে গেছে, এই লম্বা লম্বা স্ট্রাকচার যেগুলো বের হয়ে গেছে, এগুলোকে বলা হয় হচ্ছে ওরিও স্পোক। ঠিক আছে, লম্বা লম্বা যেসব স্ট্রাকচার বের হয়ে গেছে, এগুলো হচ্ছে ওরিও স্পোক। তাহলে চারদিকে বৃত্ত, তাই না? এরকম হচ্ছে চারদিকে বৃত্ত, এরপর এখান থেকে একটা ওরিও স্পোক বের হয়ে গেছে, এই সবগুলো মিলে একটা কাঠামো তৈরি করছে, একটা কাঠামো তৈরি করছে। এবং এখানে কিছু আঠালো প্যাচ বা হচ্ছে স্পাইরাল থাকে। ঠিক আছে, অনেকগুলা প্যাচ থাকে, আঠালো কতগুলা প্যাচ থাকে। ঠিক আছে, এখানে অনেকগুলো আঠালো প্যাচ থাকে ভিতরে ভিতরে। ঠিক আছে, আঠালো প্যাচ থাকে, যেগুলো হচ্ছে এগুলাকে একসাথে করে রাখে। ঠিক আছে, এই যে স্পোক গুলো আছে বা চারদিকে যে সার্কুলার যেসব স্ট্রাকচার গুলো আছে, এগুলাকে একসাথে করার জন্য কিছু আঠা জাতীয় পদার্থ থাকে। ঠিক আছে, আঠা জাতীয় পদার্থ থাকে, এগুলা পেঁচাকারে থাকে, বা এগুলা একসাথে ধরো একসাথে ধরো পেঁচানো থাকে, এটাকে বলে আঠালো প্যাচ বা হচ্ছে বিসিড স্পাইরাল। ওকে, তারপর দেখো, এই যে এই কথাটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসছিল। কে সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেছিলেন? এটা হচ্ছে হ্যান্স পিটার্স। তাহলে হ্যান্স পিটার্স হচ্ছে একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম হচ্ছে মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে, যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেছেন? এটা হচ্ছে হ্যান্স পিটার্স। ওকে, তারপরে চলো, অপত্যের প্রতি যত্ন। অপত্য মানে হচ্ছে সন্তান। কানিজ তুমি কি বুঝতে পারছো আমি কি পড়াইছি? ঠিক আছে, মাইগ্রেটরি পাখি বুঝতে পারছো? কমেন্টে জানো। তাহলে অপত্যের প্রতি যত্ন মানে হচ্ছে কি, প্যারেন্টাল কেয়ার। অপত্য মানে হচ্ছে বাচ্চা, বাচ্চা কাচ্চার প্রতি জন্ম নেয় হচ্ছে মানে কি করে, যত্ন নেয় হচ্ছে সবাই। যেমন মাছ, উভচর, পাখি, স্তন্যপায়ী সবাই হচ্ছে অপত্যের প্রতি যত্ন নেয়। ঠিক আছে, দেখো তারপরে দেখো, 3 কাটা প্রাণীর আচরণ গবেষণায় 3 কাটা স্ট্যাকল ব্যাগ। ঠিক আছে, 3 কাটা স্টিকল ব্যাগ। তো স্টিকল ব্যাগের এখানে সাইন্টিফিক নেম পড়তে হবে না, তুমি জাস্ট পড়বা যে 3 কাটা স্টিকল ব্যাগ মাছের গুরুত্ব অনেক। ঠিক আছে, স্টিকল ব্যাগ সাইন্টিফিক নেম পড়ার দরকার নাই, 3 স্পিন্ড স্টিকল ব্যাগ। ঠিক আছে, চলো আমরা এটা দেখি এটা কিরকম আসলে দেখতে। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, 3 স্পিন্ড স্টিকল ব্যাগ। আচ্ছা, স্টিকল ব্যাগ, স্টিকল ব্যাগ, স্টিকল ব্যাগ, এই তো। ঠিক আছে, স্টিকল ব্যাগ, এই যে এই মাছগুলো হচ্ছে স্টিকল ব্যাগ। হ্যাঁ, এই মাছগুলোকে বলা হয় হচ্ছে স্টিকল ব্যাগ মাছ। স্টিকল ব্যাগ, স্টিকল ব্যাগ।
ঠিক আছে, এদের উপর প্রাণীর গবেষণা খুব ভালো মতো করছে এই যে মাছগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টিকলব্যাক মাছ, স্টিকলব্যাক। ওকে, তাহলে এখানে যেগুলো দাগানো আছে জাস্ট এই লাইনগুলো পড়বে, এখানে পড়াবো না কিছুই। 3 কাটা স্টিকলব্যাক, ঠিক আছে, 3 কাটা স্টিকলব্যাক, এই যে তাদের প্রজননকাল কোনটা, বসন্তকাল। 3 কাটা স্টিকলব্যাকের প্রজননকাল কোনটা, এটা হচ্ছে বসন্তকাল। ঠিক আছে, এগুলো পড়ানোর মতো কিছু নাই আর কি, জাস্ট দাগানো লাইনগুলো তুমি একটু মুখস্থ করে ফেলবা। বহুত গেজাইছে এখানে, এত গেজানোর সময় নাই। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, ফেনিং এই জিনিসটা কি, ফেনিং জিনিসটা কি, হ্যাঁ ফেনিং জিনিসটা কি। ওকে, তো স্টিকল ব্যাগ খেয়াল করো। ঠিক আছে, স্টিকল ব্যাগ খেয়াল করো যে এরা কি করে, দেখো এরা হচ্ছে এদের বাসা হচ্ছে এখানে, স্টিকল ব্যাগের বাসা হচ্ছে এখানে, বাসার ভিতরে ডিম পারছে। তো ডিম ফোটার জন্য, ডিম ফোটার জন্য এদের কি দরকার বলো তো, ডিম ফোটার জন্য পর্যাপ্ত অক্সিজেন দরকার। ঠিক আছে, তাহলে স্টিকল ব্যাগ সমুদ্রের নিচে এই জায়গায় তারা হচ্ছে বাসা পেতে সে জায়গায় ডিম পারছে। তো ডিমগুলো ফোটার জন্য পর্যাপ্ত অক্সিজেন দরকার। তো সমুদ্রের নিচে বা এই জায়গায় সমুদ্রের নিচে কিন্তু পর্যাপ্ত অক্সিজেন নাই, এজন্য তারা একটা একটা উদ্ভট আচরণ করে। তারা কি করে, তারা হচ্ছে এই যে এই যে বক্ষ পাখনার সামনের দিকে সঞ্চালন করে, এই যে বক্ষ পাখনা এখানে যে পাখনাগুলো থাকে এগুলো দিয়ে এভাবে ফেনিং করে। ঠিক আছে, চারদিকে হচ্ছে লাড়াচাড়া করে, লাড়াচাড়া করলে এই জায়গায় তোমার অক্সিজেন থাকবে, হ্যাঁ এই জায়গায় কি আসবে, অক্সিজেন আসবে। তো এই যে এই স্টিকলব্যাক সাহেব তার এই বক্ষ পাখনা দিয়ে এই বাসার চারদিকে, বক্ষ পাখনা দিয়ে বাসার চারদিকে সে নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। ওকে, এটাকে বলা হয় ফ্যানিং। ঠিক আছে, ফ্যানিং, সে ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে অনেকটা, তুমি এভাবে চিন্তা করতে পারো যে সে ফ্যানিং করতেছে বা হচ্ছে সে বাতাস দিচ্ছে। ওকে, এটাকে বলা হয় হচ্ছে ফ্যানিং। এখানে বোঝানোর কিছু নাই। ফ্যানিং মানে কি, ফ্যানিং মানে হচ্ছে যে বাতাস দেওয়া। তাহলে এই জায়গায় সমুদ্রের নিচে ডিম ফুটতে হবে, ডিম ফোটার জন্য অক্সিজেন লাগবে, কিন্তু সমুদ্রের নিচে পর্যন্ত অক্সিজেন নাই, এই জন্য সে ফ্যান দিচ্ছে, সে বাতাস দিচ্ছে। ওকে, জাস্ট দাগানো লাইনগুলো মুখস্থ করে ফেলবা, বাকিগুলো সব রিডিং পড়বা। আচ্ছা, গ্লেডিয়েটর ব্যাং, একটা ধরনের ব্যাং পাওয়া যায়, এক ধরনের ব্যাং পাওয়া যায় যেটাকে বলে গ্লেডিয়েটর ব্যাং। গ্লেডিয়েটর ব্যাং, এটা সাইন্টিফিক নেম একটু পড়বা, হিপসিবোয়াস, হিপসিবোয়াস রোজেনবার্গি। ঠিক আছে, গ্লেডিয়েটর ব্যাং এক ধরনের ব্যাং পাওয়া যায়। ঠিক আছে, এটা সম্পর্কে তুমি তার সাইন্টিফিক নেমটা শুধু একটু পড়বা, এটা হচ্ছে হিপসিবোয়াস রোজেনবার্গি। ঠিক আছে, হিপসিবোয়াস রোজেনবার্গি। এরপর এখানে বহুত কিছু লেখা আছে, এগুলো লাগবে না আমাদের পড়া, এগুলো থেকে আসে না কখনো পরীক্ষাতে। জাস্ট এই যে এখান থেকে একটু দাগানো লাইনগুলো একটু পড়বা, এখানে যেগুলো দাগানো আছে এগুলো পড়বা, যে কখন তাদের প্রজনন কাল, ঠিক আছে কখন তাদের প্রজনন কাল হয়, ঠিক আছে কত মিনিটের মাঝখানে ডিম পারে, 10 মিনিট সময়ের মধ্যে ডিম পারে, কয় দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয়, ঠিক আছে 2-3 দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয়, 40 দিনের ভিতরে রূপান্তর ঘটায়। এগুলো জাস্ট একটু মুখস্থ করবে, যেগুলো দাগানো আছে এগুলো। ঠিক আছে, দাগানো গুলো একটু পড়বা। পানকড়ি, পানকড়ি এক ধরনের পাখি, পানকড়ি তোমরা দেখছো বাংলাদেশে, পানকড়ি জননকাল কত এটা তুমি পড়বা। ঠিক আছে, কখন তাদের নির্বাধা, নির্বাধা মানে হচ্ছে ঘর তৈরি, কখন তাদের ঘর 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 তৈরি বা ঘর বাঁধা হয় সব থেকে বেশি, এগুলো এমসিকিউতে আসবে। তো দাগানো লাইনগুলা, হ্যাঁ দাগানো লাইনগুলা, কয়দিনে ডিম ফুটে শাবক বের হয়, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, এগুলা পড়ানোর মতো কিছু নাই। কয়দিন পর্যন্ত পান করে শাবকদের আগলে রাখে, 15 থেকে 20 দিন পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো শিখন আচরণ। শিখন আচরণ বৈশিষ্ট্য মানে কি, শিখন যেগুলো তুমি শিখতেছো। ওকে, শিখন আচরণ মানে হচ্ছে কি, শিখন আচরণ মানে হচ্ছে লার্নিং, লার্নিং মানে এগুলো তোমার শিখা হচ্ছে, তার মানে কি এগুলো তোমার জন্মগত নয়, এগুলো তোমার জন্মগত নয়, বরং অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। তুমি যে কোনো অভিজ্ঞতা লাভ করো এবং অনুশীলন করো তখন তুমি এগুলা অর্জন করো। জটিল প্রকৃতির এবং নিহত পরিবর্তনশীল, যেগুলো তুমি শিখতেছো এই আচরণগুলো কি হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অভিযোজনীয়, ঠিক আছে অভিজ্ঞতার আলোকে বিকশিত হয়, পরিবর্তনের মাধ্যমে বিকাশ লাভ করে, প্রজাতি নির্দিষ্ট নয়। তার মানে হচ্ছে এই এই শিখন আচরণটা এটা কারোর প্রতি নির্দিষ্ট না। ঠিক আছে, এক এক প্রজাতির এক এক ধরনের আচরণ হয়। ঠিক আছে, একই প্রজাতির ভিতরে হচ্ছে বিভিন্ন প্রাণীর আচরণে ভিন্নতা দেখা যায়, কারণ এক একজন মানুষ এক এক রকম শিখে, এটা হচ্ছে শিখন আচরণ। তাহলে প্রাণীকে 8 ধরনের শিখন দেখা যায়। একটা হচ্ছে অভ্যাসজনিত শিখন, ঠিক আছে অভ্যাসের কারণে কোনো একটা জিনিস শিখে, হ্যাবিচুয়েশন। অনুকরণ, ইমপ্রিন্টিং, সে কাউকে অনুকরণ করে কিছু শিখে। সাপেক্ষ প্রতিবর্তী, বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে সে অনেক কিছু শিখে। চেষ্টা ও ত্রুটির মাধ্যমে শিখন, এগুলো রিডিং দিবা। ঠিক আছে, একবার রিডিং দিবা এগুলা। চেষ্টা ও ত্রুটির মাধ্যমে শিখন মানে কি, ট্রায়াল এন্ড ইরর লার্নিং। ঠিক আছে, চেষ্টা করে এবং ত্রুটি করে তারপর সে শিখে। সুপ্ত শিখন বা হচ্ছে ল্যাটেন্ট লার্নিং। ঠিক আছে, অনেক জিনিস শিখে তার মাঝখানে সুপ্ত, ঠিক আছে সে সুপ্তভাবে অনেক কিছু শিখতেছে, অনেক কিছু সে জানে, সে পারে,
বাট সেগুলো তার মাঝখানে সুপ্ত আছে, লেটেন্ট আছে, সুপ্ত শিক্ষা, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা বা হচ্ছে ইনসাইট লার্নিং। অনেক মানুষ অনেকভাবে একটা জিনিসকে তুমি যখন অনেকজন মানুষের মাঝখানে ইন্ট্রোডিউস করবা বা বলবা, তখন এক একজন মানুষ এক একভাবে গ্রহণ করবে। কারণ কি, তাদের এক একজনের ইনসাইট বা অন্তর্দৃষ্টি বিভিন্ন। যেমন আমি একটা বিষয়কে যেভাবে দেখি, তুমি এই বিষয়টাকে সেভাবে দেখতে নাও পারো। তাহলে আমার অন্তর্দৃষ্টি বা আমার ইনসাইট একরকম, তোমার ইনসাইট আরেক রকম। যৌক্তিক শিখন বা হচ্ছে রিজনিং, যে হচ্ছে চিন্তা করতে শিখবে যে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক, এটাকে বলা হয় যৌক্তিক শিখন বা হচ্ছে রিজনিং। তারপর বোধসূচক শিখন বা কগনিশন, ঠিক আছে। বোধসূচক শিখন, একটা জিনিসে বুঝতে পারে যে এটা সঠিক হচ্ছে নাকি এটা ভুল হচ্ছে, একটা জিনিস একটা কাজ করতেছি এটাকে সঠিক নাকি ভুল, এটা হচ্ছে কগনিশন বা হচ্ছে বোধসূচক শিখন। তাহলে এটা একবার রিডিং দিবা, এখানে পড়ার মধ্যে কিছু না, একবার রিডিং দিবা। আচ্ছা দেখো, অভ্যাসজনিত শিখন হচ্ছে আচরণের সরলতম শিখন। একটা কাজ তুমি যখন ঘন ঘন করবা, তুমি সেটা কিন্তু পারবা, তাই না? তুমি ধরো যে ধরো একেবারে তুমি ধরো হাতের আঙ্গুল ফুটাচ্ছ, এটা তুমি বারবার করো, সব সময় করো, তাহলে তুমি শিখে যাবে খুব ভালো মতে। ঠিক আছে, নাপিত চুল কাটে, সে ধরো 10 বছর ধরে চুল কাটে, তাহলে একটা নাপিত যদি 10 বছর ধরে ধরে চুল কাটে, তাহলে তার জন্য চুল কাটা খুবই সহজ না? এটা হচ্ছে অভ্যাসজনিত শিখন। মানে একটা কাজ বারবার যদি করো, পুনরাবৃত্তি করো, তখন তোমার জন্য সেই কাজটা খুবই সহজ। যেমন এই চ্যাপ্টারটা আমি অনেকবার পড়াইছি, এখন আমার এটা পড়াইতে কোনো কষ্টই হয় না। ঠিক আছে, এটা পড়াইতে আর কোনো কি হয় না, কষ্ট হয় না। তাহলে এটা হচ্ছে অভ্যাসজনিত শিখন। ওকে ওকে অনুকরণ বা হচ্ছে ইমপ্রিন্টিং, ঠিক আছে। একজন আরেকজনকে অনুকরণ করে, ঠিক আছে, অনুকরণ করে। যেমন দেখা হয়েছে চিকা চিকা, তোমার ঘরে অনেকে চিকা হয় না? ঠিক আছে, গায়ের গন্ধ, ঠিক আছে, এই যে চিকার গায়ের গন্ধ, এগুলো হচ্ছে যে মানে এই মায়ের গন্ধটাকে তারা অনুকরণ করে। ঠিক আছে, জিনিসটা খুবই উদ্ভট। ঠিক আছে, এক একটা মানুষ এক এক জিনিস অনুসরণ করে। তোমার এক বান্ধবী, তোমার এক বন্ধু, তার এমন কোনো ভালো গুণ আছে যেটা তুমি অনুকরণ করতেছো। আমরা সবাই অনুকরণ করতে পছন্দ করি। তুমি ছোটবেলায় হচ্ছে বানরের গল্প পড়ছো না? বানর অনুকরণ করে। ঠিক আছে, একটা লোক হচ্ছে বানরের ওখানে গেছে। তো বানর হচ্ছে যে ওই লোকটা হচ্ছে টুপির ব্যবসায়ী, আমরা গল্প পড়ছি না ছোটবেলায়? টুপির ব্যবসায়ী। তো টুপিগুলা সব হচ্ছে বানর নিয়ে পরে ফেলছে মাথায়। তো ওই লোকটা তো খুবই চালাক, সে জানে যে বানর তো অনুকরণ করে, ইমপ্রিন্টিং করে। তো অনুকরণ করে এটা যেহেতু সে জানে, তো তখন সে কি করছে জানো তো? কি করছে সে হচ্ছে তার মাথায় যে টুপিটা ছিল এটা সে ফালাই দিছে, এরকম করে ছুঁড়ে মারছে। তো বানর তো অনুকরণ করে, এটা দেখে সবগুলা বানর তার মাথা থেকে টুপিগুলা মেলা মারছে। তখন এই টুপিওয়ালা সে হচ্ছে যে টুপিগুলো কালেক্ট করে নিয়ে এখান থেকে চলে গেছে। তাহলে এটা হচ্ছে অনুকরণ বা হচ্ছে ইমপ্রিন্টিং। চিকা হচ্ছে শ্রিউ, ঠিক আছে, পরিচিত গন্ধমূষিক। চিকাকে কি বলা হয়? গন্ধমূষিক। এবং এই গন্ধমূষিকের শাবকরা, ঠিক আছে, গন্ধমূষিকের শাবকরা মায়ের গায়ের গন্ধে উদ্দীপ্ত হয়। ঠিক আছে, এবং এই গন্ধ শাবকরা একজন আরেকজনের শরীরে কামড়ে ধরে রেলের বগির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় অগ্রসর হয়। খুবই উদ্ভট, ঠিক আছে, খুবই উদ্ভট জিনিসপত্র। ঠিক আছে, আচ্ছা, জাস্ট দাগানো লাইনগুলো পড়ো, এখানে অনেক দাগানো নয়, তার মানে এগুলো পড়তে হবে না। কয়দিন বয়সে কি হয়, মুশিক বা হচ্ছে চিকা, কি কি কাহিনী হয়, এগুলো আমার পড়া লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে সহজাত আচরণ এবং শিখন আচরণের মধ্যে পার্থক্য। সহজ আচরণ মানে কি, যেটা জন্মের পর থেকে আছে। শিখন আচরণ মানে কি, এটা বংশ পরম্পরায় যায় না, জন্মের পর থেকে বিভিন্ন আচার আচরণ, বিভিন্ন কাজকর্ম করে আমরা এগুলোকে অর্জন করি। ঠিক আছে, তাহলে শিখন আচরণ কিন্তু স্বভাবজাত না, এটা বুদ্ধির সম্পর্ক। ঠিক আছে, এক একজন মানুষের বুদ্ধি এক এক রকম, এক মানুষের ইনসেট এক এক রকম, একজন মানুষ এক একটা জিনিসকে এক একভাবে চিন্তা করে। তাহলে এই জন্যই কিন্তু আমাদের শিখন আচরণটা বিভিন্ন হয়। ঠিক আছে, শিখন আচরণটা কি হয়, বিভিন্ন হয়। এক একজন মানুষের ইনসাইট মানে কি, অন্তর্দৃষ্টি মানে কি আমার ভিতরের দৃষ্টি, আমি কিভাবে একটা জিনিসকে দেখি, সেটাই হচ্ছে ইনসাইট বা অন্তর্দৃষ্টি। ওকে, এবার আসো প্যাভেলভ একজন বিজ্ঞানী ছিলেন। তিনি সাপেক্ষ প্রতিবর্ত বা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স সম্পর্কে করছেন, যে যে কোনো একটা কন্ডিশনে মানুষের রিফ্লেক্স কেমন হতে পারে, বা যে কোনো একটা অবস্থা যদি আমি তোমাকে দিয়ে দিই, তখন তুমি বা কোনো একটা প্রাণী কিরকম আচরণ করতে পারে, সেটাই হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত বা কন্ডিশন রিফ্লেক্স। ওকে, তো এখন খেয়াল করো, বিজ্ঞানী প্যাভেলভ প্রতিবর্তীকে দুই ভাগে ভাগ করছে। আনকন্ডিশন মানে কি, সহজাত। আনকন্ডিশন মানে কি, সহজাত, যেটা নিয়ে সম্পর্কে আমরা আলোচনা করছি আগেই। সহজাত মানে কি, যেটা জন্মের পর থেকে সবার মাঝখানে আছে। খাবার দেখলে লালাকরণ হবে, এটা সবার ক্ষেত্রেই সত্যি, তাহলে এটা সহজাত। আর সাপেক্ষ প্রতিবর্তী মানে কি, কন্ডিশন। ঠিক আছে, কোন একটা কন্ডিশন দিলাম, ঠিক আছে, কোন একটা কন্ডিশন দিলাম, যেটা আমি মানে হচ্ছে আর্টিফিশিয়ালি, কৃত্রিম ভাবে তৈরি করছে যে কোনো একটা কন্ডিশন, তখন তোমার কিরকম আচরণ হবে, তখন একটা প্রাণীর কিরকম আচরণ হবে। ঠিক আছে, একটা কন্ডিশন, একটা শর্ত জোড়াই দিলে তার আচরণ কেমন হবে, এটাকে বলা হয় সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। দেখো, এই যে প্যাভলভ সাহেব, তিনি কি করতেন? তিনি হচ্ছেন যে কি করতেন, তার একটা টেকনিশিয়ান, তার একটা ল্যাব ছিল। ঠিক আছে, তার ল্যাব ছিল এই আমাদের প্যাভলভ সাহেবের, তার এখানে একটা
ল্যাব ছিল, ঠিক আছে, ল্যাব ছিল। তো ল্যাবে ল্যাবে কি হতো? হ্যাঁ, হুম, হ্যাঁ, ওকে। তো এখানে মেনলি কি কাহিনী হচ্ছে দেখো, এখানে মেনলি এই কুকুরটাকে, হ্যাঁ, এই কুকুরটাকে হচ্ছে সে তার ল্যাবে রাখছে। তো এই ল্যাবে রাখার সময় সে একটা উদ্ভট জিনিস লক্ষ্য করছে, ঠিক আছে, সে একটা উদ্ভট জিনিস লক্ষ্য করছে। সে দেখছে যে এই কুকুরটাকে যে ল্যাবের টেকনিশিয়ান থাকে, ল্যাবে তো টেকনিশিয়ান থাকে, যে ল্যাবের যে টেকনিশিয়ান থাকে এ যখন এই কুকুরটাকে খাওয়ায়, তো ওই টেকনিশিয়ানটা কি করে আসে জানো? সে হচ্ছে সাদা কালারের একটা ড্রেস কোড পরে আসে এবং হাতে করে হচ্ছে খাবার নিয়ে আসে, ঠিক আছে, ঠিক আছে, বিফ কাবাব নিয়ে আসে, বিফ কাবাব, চিকেন কাবাব নিয়ে আসে কুকুরের জন্য। ঠিক আছে, এটা শুনে আমারই মুগ্ধ জীব মানে হচ্ছে যে যে সহজ আচরণ। ঠিক আছে, আমি এখন এখান থেকে তোমাদেরকে পড়ায় গিয়ে একটু কাবাব খাইতে যাব। ঠিক আছে, আমাদের এখানে সামনে তোমার হচ্ছে মাসাল্লাহ কাবাব পাওয়া যায়। এটা শুনে আমার মুখ দিয়ে জিভ পানি চলে আসছে। তাহলে এটা কি সহজ আচরণ? সত্যি সত্যি কিন্তু পানি আসছে। ঠিক আছে, এটা কিন্তু সহজ আচরণ। ঠিক আছে, আমার খিদে লাগছে, আমি দুপুরে খাই নাই, তো আমার তো এখন জিহ্বাতে পানি চলে আসছে। তাহলে এটা হচ্ছে সহজ আচরণ। ঠিক আছে, বাট কুকুরের ক্ষেত্রে সহজ আচরণ কি ছিল? কুকুরের ক্ষেত্রে হচ্ছে প্যাভলভ লক্ষ্য করছে যে যে টেকনিশিয়ান, বুঝছো, আরে খিদে লেগে গেছে ধর। ঠিক আছে, যে টেকনিশিয়ান ছিল, ও যখন খাবার নিয়ে আসতো এর জন্য, হ্যাঁ, এর জন্য যখন খাবার নিয়ে আসতো, তো তখন হচ্ছে তার গায়ে হচ্ছে সাদা কালারের একটা ড্রেস থাকতো এবং হাতে থাকতো হচ্ছে কাবাব, কাবাব, বুঝছো? তো এই সাদা কালারের ড্রেস দেখে, ঠিক আছে, ড্রেস দেখেই, ঠিক আছে, ডেইলি সে কি করতো, ডেইলি যখন খাবার দিত তখন সাদা কালারের ড্রেস পরতো। তো এমন এক সময় হয়েছে যে খাবার না, শুধু ওর সাদা ড্রেস দেখলেই ওর মুখ দিয়ে লালা পড়ে, কারণ ও বুঝতে পারছে সাদা ড্রেস আছে মানে কি, একটা মানুষ সাদা ড্রেস পরে আছে এর মানে কি, যে তাকে খাবার দিবে। তাহলে এটা একটা কন্ডিশন, একটা শর্ত এখানে জুড়ে আছে, যে সাদা শার্ট একটা শর্ত এখানে। তার মানে এই কুকুরটা যখন সাদা শার্ট দেখছে তখন তার লালাকরণ হয়েছে। ঠিক আছে, যে এখন খাবার আছে কি নাই এটা নিয়ে তার চিন্তা নাই, সে দেখলো যে সাদা শার্ট আছে, তার মানে তাকে ট্রেনিং করানো হয়েছে যে সাদা শার্ট থাকলেই তোমার খাবার রেডি হবে, তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তখন ওটা দেখেই তার লালা খরিতে হয়েছে। এবার কুকুরকে এভাবে হচ্ছে ট্রেন আপ করা হয়, বিভিন্নভাবে কুকুরকে ট্রেন আপ করানো যায়, বুঝছো? তো এরপরে পেভলভ এই জিনিসটা যখন লক্ষ্য করলো তখন তার মনে হলো যে এটা তো খুবই ইন্টারেস্টিং বিষয়, এটা সম্পর্কে আমাদের একটু গবেষণা করা দরকার। ঠিক আছে, তো বিজ্ঞানের পেভলভ এরপরে হচ্ছে একটা গবেষণা শুরু করলো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এবার সে কি করলো যে, হুম, ওকে, তারপরে প্যাভলভ এরপরে তার একটা গবেষণাটা, ঠিক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে প্যাভলভ তার গবেষণাটাকে আরো মারাত্মক একটা রূপ নিল। তখন সে কি করলো, তখন সে নিজেই খাওয়ানো শুরু করলো। ঠিক আছে, একটা মঞ্চে দাঁড়া করায় কুকুরটাকে সে নিজেই খাওয়ানো শুরু করলো। কিন্তু কুকুরটাকে খাওয়ানোর আগে সে কি করতো জানো? বেল বাজাইতো। কুকুরটাকে খাওয়ানোর আগে সে হচ্ছে বেল বাজাইতো। তো বেল বাজাইতো, তো বেল বাজাইলে কুকুরটা বুঝতো যে হ্যাঁ এবার তো আমাকে খাওয়াবে। যেই বেল বাজাইতো তারপরে সে খাবার দিত। এভাবে সে অনেকদিন ধরে করলো, সে বেল বাজালো এরপর খাওয়াইলো। তো এরপরে গিয়ে সে দেখলো যে এখন আমার খাবার না দিলেও তার লালাক্ষরণ হয়, বেল বাজাইলেই লালাক্ষরণ হয়। ঠিক আছে, এখন খাবার দেওয়া লাগে না। তার মানে কি, এই যে বেল বাজানো একটা উদ্দীপনা, সে উদ্দীপনাটা তার জিনের ভিতরে ঢুকে গেছে, সে বুঝে গেছে যে বেল বাজাচ্ছে তার মানে এখন আমাকে খাবার দিবে। ঠিক আছে, এখন আমাকে কি দিবে? খাবার দিবে। বেল বাজাচ্ছে এখনই আমাকে কি দিবে? খাবার দিবে। তো এখন তার খাবার দেয় আর না দেয় তার লালাক্ষরণ হয়। যে ঘন্টা ধ্বনির সাথে এমন সামঞ্জস্য রচিত হয়েছে, ঘন্টা ধ্বনির সাথে এমন সামঞ্জস্য রচিত হয়েছে যে মাংসচূর্ণ না দিয়ে পেভলভ যতবার ঘন্টা বাজাইছে ততবারই কুকুরে কি হয়েছে? লালাক্ষরণ হয়েছে। ঠিক আছে, ততবারই কুকুরে কি হয়েছে? লালাক্ষরণ হয়েছে। তার মানে ঘন্টা ধ্বনির উপর তার লালাক্ষরণটা নির্ভরশীল হয়ে গেছে। এটাই হচ্ছে কি সাপেক্ষ বা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। ঠিক আছে, একটা কন্ডিশনের প্রভাবে একটা প্রাণী কেমন আচরণ করে, একটা কন্ডিশনে যদি সে অভ্যস্ত হয়ে যায় তখন সে কেমন আচরণ করে, এই জিনিসটাই, এটাকে বলা হয় পেভলোভিয়ান কন্ডিশন বা হচ্ছে চিরায়ত সাপেক্ষণ, ক্লাসিক্যাল কন্ডিশনিং। ঠিক আছে, পেভলোভিয়ান কন্ডিশনিং বা এটাকে বলা হয় চিরায়ত সাপেক্ষণ বা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এই যে প্যাভলভ আবিষ্কার করেন যে খাবারের সঙ্গে এমন কিছু আছে যে টেকনিশিয়ানের সাদা কাপড়, ঠিক আছে, যেটা তার অনপেক্ষ সারাদানকে উস্কে দেয়। ঠিক
ঠিক আছে, নর্মালি তার মুখ দিয়ে খাবার দেখলে লালাক্ষরণ হওয়ার কথা, খাবার দেখলে লালাক্ষরণ হওয়ার কথা নর্মালি, ঠিক আছে, এই কুকুরের। তাহলে ওইটা হচ্ছে তার আনকন্ডিশনড, মানে সেটা কোনো কন্ডিশনের আন্ডারে পড়ে না, এটা জন্মগত। বাট এই জন্মগত এই সারাদানকে, এটাকে উস্কে দেয় কে? টেকনিশিয়ানের সাদা জামা, ঠিক আছে। তাহলে টেকনিশিয়ানের সাদা জামা এটাকে এটা হচ্ছে কি করে? অনপেক্ষ সারাদান বা আনকন্ডিশন রিফ্লেক্সকে উস্কে দেয়। আচ্ছা, প্রথমে গবেষণা টেকনিশিয়ানের সাদা কোট নিরপেক্ষ উদ্দীপনা ছিল, এটি সারা সৃষ্টি করেনি, ঠিক আছে। কিন্তু ল্যাব কোট গায়ে দেওয়া মানুষটি খাদ্যরূপী অনপেক্ষ উদ্দীপনার সাথে জড়িত হয়ে পড়ছে। কারণ কিভাবে জড়িত হয়ে পড়ছে? প্রথম দিকে কিন্তু কুকুরটা এই সাদা শার্ট দেখে তেমন এক্সাইটেড হয় নাই, কিন্তু আস্তে আস্তে যখন তুমি ডেইলি সেম জিনিসটা রিপিট করতেছো, ঠিক আছে, তখন সে বুঝতে পারছে যে সাদা শার্ট মানে হচ্ছে খাবার, ঠিক আছে, সাদা শার্ট মানে কি? খাবার। আচ্ছা, তারপর সে ঘন্টা বাজাইছে, তারপর খাবার দিছে। তো কয়েকদিন ধরে তাকে ট্রেন করলো যে ঘন্টা বাজাইলে মানে খাবার পাবা। তার পরবর্তী সে কি করলো? শুধু ঘন্টা বাজাইলো, খাবার দিল না, তাও তার লালাকরণ হয়েছে, কারণ সে বুঝে গেছে ঘন্টা বাজাইছে মানে কি এখন খাবার দিবে। চিকাকে কেন গন্ধমূষিক বলা হয়? চিকাকে কেন গন্ধমূষিক বলা হয়? আসলে মেইন কারণ আমার কাছে মনে হয় যে আসলে চিকার আসলে গন্ধ থাকে প্রচুর, ঠিক আছে। চিকার যেহেতু প্রচুর গন্ধ থাকে, চিকার গায়ে প্রচুর গন্ধ না, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে গন্ধমূষিক। চিকার গায়ে প্রচুর গন্ধ, ঠিক আছে। মুশিক কথাটার মানে কি? মুশিক কথাটার মানে হচ্ছে ইঁদুর, ঠিক আছে। মুশিক কথাটার মানে হচ্ছে ইঁদুর, ঠিক আছে। তো ইঁদুর, তাহলে তুমি দেখবা চিকা হচ্ছে না ইঁদুরের মতো, বা চিকার গায়ে প্রচুর গন্ধ, ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে গন্ধ মুশিক, ঠিক আছে। দুর্গন্ধযুক্ত ইঁদুর, সহজ বাংলা চিকা। চিকা হচ্ছে একটা দুর্গন্ধযুক্ত ইঁদুর, ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে গন্ধ মুশিক বা হচ্ছে গন্ধ ইঁদুর, বুঝছো? আচ্ছা, যাই হোক, এরপর আসো সামাজিক আচরণ বা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার। সামাজিক আচরণ মানে কি? যে একটা প্রাণী, একটা মানুষ যখন সমাজে থাকে, ঠিক আছে, একটা প্রাণী, বুঝছো? কানিজ বুঝতে পারছো কেন থেকে গন্ধমূষিক বলে? একটা মানুষ যখন সমাজে থাকে তখন তার কিছু ধরনের আচরণ থাকে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ আচরণ থাকে, যেটা তার সাধারণ ক্রিয়াকলাপকে তোমার হচ্ছে কি করবে বলো? সাধারণ ক্রিয়াকলাপকে তারা হচ্ছে কি করবে? তারা হচ্ছে ইনফ্লুয়েন্সড করবে, ঠিক আছে, ইনফ্লুয়েন্সড করবে। ইনফ্লুয়েন্স করতে, তাহলে এটা হচ্ছে সামাজিক আচরণ। তাহলে অনেক প্রাণীর মাঝখানে তোমার কি হয়? তোমার এই সামাজিক আহ সামাজিক আচরণ দেখা যায়, ঠিক আছে, সামাজিক আচরণ দেখা যায়, ঠিক আছে, সামাজিক আচরণ দেখা যায়। যেমন হচ্ছে সব থেকে বেশি বেশি দেখা যায় কাদের মাঝখানে? যেমন পিঁপড়া, মৌমাছি, ভোলতা, উই পোকা, ঠিক আছে, মাছ, পাখি, প্রাইমেট জাতীয় যেসব স্তন্যপায়ী আছে, প্রাইমেট জাতীয় প্রাইমেট জাতীয় যেসব প্রাণী আছে, এদের সামাজিক আচরণ দেখা যায়, ঠিক আছে, সামাজিক আচরণ দেখা যায়। আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমাদের আমাদের এখানে কি কি জিনিস পড়তে হবে? এই জিনিসটা যে সামাজিক আচরণের বৈশিষ্ট্য, ঠিক আছে, সামাজিক আচরণের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের একটু রিডিং দিতে হবে, ঠিক আছে। এখানে পড়ার মতো কিছু নাই, একবার জাস্ট আমরা রিডিং দিব, ঠিক আছে, আমরা রিডিং দিব, ঠিক আছে। যেমন এতে একই প্রজাতিভুক্ত অনেক সদস্য একসাথে বিভিন্ন রকম সহযোগিতা দেখানোর মাধ্যমে সম্পর্কিত থাকে, ঠিক আছে, সম্পর্কিত থাকে। তারপর হচ্ছে পরস্পর সম্পর্কিত সদস্যদের মধ্যে একটা নির্দিষ্ট সংগঠন সৃষ্টি হয়। অনেক সময় একের পর এক বেশি জন বা জেনারেশনকে একসাথে বসবাস করতে দেখা যায়, মাতা পিতা ছেলে সন্তান, ঠিক আছে, ঠিক আছে, এরা একসাথে থাকে, ঠিক আছে, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে দেখো এখানটা কথা বলছে যে পরার্থপরতা বা হচ্ছে অ্যালট্রুইজম, ঠিক আছে, অ্যালট্রুইজম, এই জিনিসটা কি? অ্যালট্রুইজম কথাটার মানে হচ্ছে পরার্থপরতা, ঠিক আছে, পরার্থপরতা মানে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা, একজনকে আরেকজনের হেল্প করা, এটাকে বলা হয় অ্যালট্রুইজম বা পরার্থপরতা। আচ্ছা, পরস্পরের প্রতি সহানুভূতিতা, সহজ বাংলা অ্যালট্রুইজম মানে কি? সহমর্মিতা, কার প্রতি? পরস্পরের প্রতি সহমর্মিতা, এটাকে বলা হয় হচ্ছে অ্যালট্রুইজম, ঠিক আছে, অ্যালট্রুইজম। দেখো তাহলে সামাজিক পতঙ্গ যারা আছে, মৌমাছি, এরা দলবদ্ধভাবে মৌচাকে বসবাস করে। এখন খেয়াল করো, মৌমাছি যে থাকে, মৌমাছি কয় ধরনের হয়, কি কি টাইপের হয়, ঠিক আছে, একটা মৌচাকে কি কি টাইপের মৌমাছি থাকে, ঠিক আছে। এক ধরনের মৌমাছি থাকে যেটাকে আমরা বলি হচ্ছে রানী মৌমাছি, এক ধরনের মৌমাছি থাকে যাকে বলা পুরুষ মৌমাছি, এক ধরনের মৌমাছি থাকে যাদেরকে আমরা বলি হচ্ছে কর্মী মৌমাছি, ঠিক আছে, এক ধরনের মৌমাছি থাকে যাদেরকে আমরা বলি হচ্ছে কর্মী মৌমাছি। তাহলে এই তিন ধরনের মৌমাছি থাকে। কানিজ বুঝতে পারছো কেন এটাকে গন্ধমূষিক বলা হয়? মূষিক মানে কি?
মুশিক মানে হচ্ছে ইঁদুর, তাহলে এই চিকার গায়ে প্রচুর গন্ধ, এই জন্য থেকে বলা হয় গন্ধ মুশিক। আচ্ছা, বেবুন, বেবুন কেমন জানো? বেবুন হচ্ছে অনেকটা ইয়ের মতো, শিম্পাঞ্জির মতো। হ্যাঁ, বেবুন, অনেকে বেবুন ছিল না, বেবুন, চলো আমরা বেবুন দেখাই তোমাদেরকে একটু। বেবুন, এই যে অনেকটা বানরের মতো, শিম্পাঞ্জির মতো, দেখছো? এই যে বেবুন, ঠিক আছে? এই বেবুন, বেবুন এগুলা, ঠিক আছে? এই বেবুন, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে বেবুন, ঠিক আছে? বেবুন, এগুলো হচ্ছে বেবুন। আচ্ছা, এখন এই বেবুন কি করে? বেবুনের মাঝখানে সামাজিক আচরণ দেখা যায়। এই বেবুন হচ্ছে 6 বছর পর্যন্ত তার সন্তানকে লালন পালন এবং হচ্ছে রক্ষণাবেক্ষণ, ঠিক আছে? শেষ তো, ক্লাস তো প্রায় শেষ, আর কি চোখ বন্ধ করবা? তাহলে বেবুন 6 বছর পর্যন্ত তার সন্তানকে লালন পালন এবং রক্ষণাবেক্ষণ করে কাটিয়ে দেয়। জাপানি এক ধরনের মাকড়সা যেটাকে বলা হয় ফোলিয়াস মাকড়সা। এর সাইন্টিফিক নেম যদি পড়তে পারো ভালো, ঠিক আছে? না পড়তে পারলে সমস্যা নাই, ঠিক আছে? ডিমে দেখো এরা কি করে, মা বড় আকারের ডিমের পিণ্ডটি বুকে নিয়ে আগলে রাখে, তার সন্তানদেরকে আগলে রাখে, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, তারপরে ডিম ফুটে শত শত বাচ্চা মায়ের দেহকে খাবার হিসেবে ভক্ষণ করে, বা মা তার সন্তানকে জীবনের জন্য উৎসর্গ করে। তার মানে হচ্ছে যখন একটা ডিম ফুটে বাচ্চা মা বের হয় মাকড়সার ক্ষেত্রে, স্পেশালি জাপানিজ ফোলিয়াস মাকড়সার ক্ষেত্রে, তখন তখন ঠিক আছে, তখন সেই বাচ্চার জন্য, সেই বাচ্চাগুলোর জন্য মা তার জীবন উৎসর্গ করে এবং এই মায়ের শরীর থেকে খাবার নিয়ে, ঠিক আছে, এই বাচ্চাগুলো বেঁচে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালট্রুইজম বা হচ্ছে পরার্থপরতা। আচ্ছা, তারপর দেখো রক্তচোষা বাদুড় বা ভ্যাম্পায়ার বার্ডস, ঠিক আছে? ভ্যাম্পায়ার বার্ডস, ভ্যাম্পায়ার বার্ডস বললেই কি এখানে তোমার ইয়ে চলে আসবে নাকি? এই যে ব্যাটম্যান চলে আসবে নাকি? ব্যাটম্যান, ঠিক আছে? রক্তচোষা বানর বা হচ্ছে ভ্যাম্পায়ার ব্যাটস, ঠিক আছে? তাদের জন্য খাবার গ্রহণকারী সদস্যরা রক্ত উদ্গীরণ করে খাওয়ায়। যারা রাতে খাবার পায় না, আর কেউ কেউ খাবার পায়, কেউ খাবার পায় না, যারা খাবার পায় না এদেরকে হচ্ছে এই বানর, এই বাদুরগুলা হচ্ছে খাবার খাওয়ায়, ঠিক আছে? তারপর দেখো আফ্রিকায়, আফ্রিকায় এক ধরনের বানর পাওয়া যায়, ঠিক আছে? ঠিক আছে, আফ্রিকায় এক ধরনের বানর পাওয়া যায়, এগুলো বারবেট বানর, যার শিকারের উপস্থিতি টের পেলে বাকিরা যাতে সতর্ক হয়ে যায় এজন্য সতর্ক সংকেত পাঠায়। এগুলো একবার পড়বা, এগুলা এগুলা একটু পড়বা, ঠিক আছে? এগুলা দাগানগুলো খালি মুখস্থ করবা। ডলফিন অসুস্থ সদস্যদেরকে পানিতে ধাক্কা দিয়ে সাহায্য করে যেন পানিতে শ্বাস নিয়ে চলাচল করতে পারে, ঠিক আছে? তারপর দেখা হয় যে সুন্দরবনের চিত্রা হরিণ এবং রেসাস বানর, এদের ভিতরে অ্যালট্রুইজম দেখা যায়, এরা বিপদ সংকেত পাঠায় যে এই শিকারি আসছে রে, শিকারি আসছে, ঠিক আছে? বা তোমার এই যে বাঘ আসছে, ঠিক আছে? এই জিনিসগুলো ঘটে। আবার হরিণ গাছের মগডাল থেকে, ঠিক আছে, হরিণের যখন খাদ্য সংকট হয় তখন মগডাল থেকে বানররা হচ্ছে যে ডালপালা ভেঙে দেয়, ঠিক আছে? এই তো এই জিনিসগুলো ঘটে, ঠিক আছে? এই জিনিসটা এবার আসো, এই যে মানে একজন আরেকজনকে সাহায্য করা, একজন আরেকজনকে সাহায্য করা, এই সিম্পল জিনিসটা হচ্ছে পরার্থপরতা বা হচ্ছে এলট্রুইজম। বাংলাদেশে দেখো ইনসেক্টাস শ্রেণীর অনেকগুলা বর্গ আছে, গোত্র আছে, যা তুমি পড়বা মৌমাছি, আর্থ্রোপোডা পড়বে, ইনসেক্টাস শ্রেণীর, ঠিক আছে, এপিস গণ, এই তিনটা জিনিস মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোত্রটা যদি তুমি চাও আর বর্গ যদি চাও, যদি মনে রাখতে পারো, মনে রাখতে পারলে ভালো, বাট এই তিনটা অবশ্যই মনে রাখতে হবে, আর্থ্রোপোডা, ইনসেক্টা, এপিস, এই তিনটা অবশ্যই মনে রাখতে হবে। আর হাইমেনোপটেরা এবং হচ্ছে এপিডি, এপিডি, এই দুইটা শব্দ যদি তুমি মনে রাখতে পারো খুবই ভালো, যে মৌমাছির বর্গ কোনটা হাইমেনোপটেরা, ঠিক আছে, হাইমেনোপটেরা, এবং গোত্র কোনটা এপিডি, খুবই ভালো। মনে রাখতে না পারলে সমস্যা নাই, ঠিক আছে? এবার দেখো এই বাংলাদেশে 3 প্রজাতির মৌমাছি পাওয়া যায়, ঠিক আছে? এটা তুমি কিভাবে মনে রাখবা? মনে রাখবা যে ইনডোর ফ্লাওয়ার, ঠিক আছে? এটা মনে রাখার একটা ছন্দ আছে, এটাকে বলা হয় হচ্ছে ইনডোর ফ্লাওয়ার, ঠিক আছে? ইনডোর ফ্লাওয়ার, ঠিক আছে? ইনডোর ফ্লাওয়ার, ইনডোর ফ্লাওয়ার মানে কি? ইন ইন ইনডোর, ইনডোরতে হচ্ছে ইনডোর, ঠিক আছে? ইনতে হচ্ছে ইন্ডিকা, এপিস ইন্ডিকা, এগুলো কই পাওয়া যায় এটা তোমাকে পড়তে হবে, যে পাহাড়ি অঞ্চলের সমতল ভূমি সব জায়গাতে পাওয়া যায়, ঠিক আছে? সব জায়গাতে পাওয়া যায়, একবার রিডিং পড়তে হবে, কোন কোন জায়গায় পাওয়া যায় রিডিং পড়বা, আর নামগুলো তুমি অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? ডোতে হচ্ছে ডটসাটা, এপিস ডটসাটা, ফ্লাওয়ারতে হচ্ছে ফ্লোরিয়া, এপিস ফ্লোরিয়া, ঠিক আছে? তাহলে তুমি মনে রাখবো হচ্ছে ইনডোর ফ্লাওয়ার দিয়ে, ইনডোর ফ্লাওয়ার দিয়ে, এপিস ইন্ডিকা, এপিস ডটসাটা, এপিস ফ্লোরিয়া। একটা মৌমাছি, মৌমাছি থাকে 3 ধরনের মৌমাছি থাকে, রানী, পুরুষ এবং হচ্ছে কর্মী মৌমাছি, আমরা পড়ছি। আর মৌমাছির সমাজটা কেমন? মৌমাছির সমাজটা হচ্ছে গারদের মতো, মাতৃতান্ত্রিক, ঠিক আছে? মৌমাছির সমাজটা হচ্ছে কি? মাতৃতান্ত্রিক, এবং হচ্ছে রানী হচ্ছে সমাজের মধ্যমন্ত্রী, এবং নারীর রানী হচ্ছে সমাজের মধ্যমণি, এবং একটা মাত্র রানী থাকে, একজন রানী থাকে। লম্বা কতটুকু হয় পড়বা, ঠিক আছে? লম্বা কতটুকু হয় পড়বা, ঠিক আছে? এবং এখানে যে দাগানুগুলো আছে এগুলো তুমি পড়বা। দেহের তুলনায় ডানা ছোট, লালা গ্রন্থি থাকে না, এবং এটা ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে যে রানী মৌমাছির সংখ্যা কত? রানী মৌমাছির সংখ্যা হচ্ছে একটা, ঠিক আছে? এবং সঙ্গম মানে হচ্ছে এরা যখন মিলিত হয়, যৌন মিলন ঘটে এদের, ঠিক আছে, পুরুষ ইয়ের সাথে, তখন এদের দিনে কয়টা ডিম পারতে পারে? 1500 থেকে 2000 পর্যন্ত ডিম
পারতে পারে। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে খেয়াল করো এই যে যেসব ওকে, এবার রানী মৌমাছিকে, ঠিক আছে, যারা রানী হবে, ঠিক আছে, যেসব মৌমাছি রানী হবে এদেরকে তাদের এক ধরনের জেলি খাওয়ায়, এটাকে বলা হয় হচ্ছে রাজকীয় জেলি। এক ধরনের জেলি খাওয়ায়, ঠিক আছে, এদেরকে বলা হয় হচ্ছে রাজকীয় জেলি, ঠিক আছে, রাজকীয় জেলি। এবং এই যে রাজকীয় জেলি খাওয়ানোর ফলে তারা যে আস্তে আস্তে রানী হয়ে তৈরি হয়, মানে হচ্ছে যে মেনলি এই যে ভবিষ্যৎ যেসব রানী মৌমাছি হবে, ঠিক আছে, তাহলে এই রানী মৌমাছিগুলোকে কি খাওয়ানো হয় মেনলি? তোমরা আমরা বলছি যে রানী মৌমাছি থাকবে, পুরুষ মৌমাছি থাকবে, কর্মী কর্মী মৌমাছি থাকবে। এর ভিতরে তরুণ কর্মী যেসব মৌমাছি থাকে এদের গোলবিলীয় এবং মেন্ডিবুলার গ্রন্থি থেকে এক ধরনের রাজকীয় জেলি খরিত হয়, ঠিক আছে, নাইট্রোজেন সমৃদ্ধ এক ধরনের জেলি খরিত হয়। এই জেলিগুলাকে খাওয়ানো, এই জেলিগুলাকে খাওয়ানো হয়, এই জেলিগুলাকে খাওয়ানো হয়। এই জেলিগুলা যখন খাওয়ানো হয় তখন এরা আস্তে আস্তে রানী মৌমাছিতে পরিণত হয়। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে সুপার সিডিউর। এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে সুপার সিডিউর। তার মানে একটা মৌচাকে যখন আমরা রানী ঠিক করি তখন ওই রানীকে ছোটবেলা থেকেই কর্মী মৌমাছির মেন্ডিবুলার এবং গোলবিলীয় গ্রন্থি থেকে যে নাইট্রোজেন সমৃদ্ধ রাজকীয় জেলি বের হয় সেটা আমরা খাওয়াই। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে সুপার সিডিউর। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে সুপার সিডিউর। আর মৌমাছিকে কয়দিনের ভিতরে তারা পূর্ণাঙ্গ করে তোলে? 16 দিন, ঠিক আছে, 16 দিনের ভিতরে, 16 দিনের ভিতরে তারা হচ্ছে এটাকে কি করে তোলে? পরিণত করে তোলে। হুম, ওকে ওকে, তারপর আসো, তাহলে এটা পড়বা কতদিন পূর্ণাঙ্গ করে তোলে। তারপর দেখো রানী মৌমাছি কয় বছর বাঁচে? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। রানী মৌমাছি 3 থেকে 5 বছর বাঁচে, ঠিক আছে। জীবদ্দশায় এরা কতটা ডিম পারে এবং রানী মৌমাছির প্রধান কাজ কি? এটা এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, দাগায় রাখো তোমার বইতে। রানী মৌমাছির প্রধান কাজ কি? ডিম পাড়া, ঠিক আছে। একটা রানী মৌমাছি কতটুকু ডিম পারে? প্রায় 1.5 লক্ষ ডিম পারতে পারে, ঠিক আছে। এদের মস্তক থেকে কি খরিত হয়? এক ধরনের হরমোন খরিত হয়, তরল ফেরোমন, ঠিক আছে। এদের মস্তক থেকে খরিত হয় তরল ফেরোমন, ঠিক আছে, বিভিন্ন সদস্যদেরকে একত্রবদ্ধ রাখে। তরল ফেরোমন, অক্সিডেসেনয়েড অ্যাসিড, অক্সিডেসেনয়েড অ্যাসিড, ফেরোমন বা হচ্ছে এটাকে বলা হয় অক্সিডেসেনয়েড অ্যাসিড, ফেরোমন বা হচ্ছে অক্সিডেসেনয়েড অ্যাসিড, ঠিক আছে, এগুলো মনে রাখো। আর কর্মী মৌমাছির ক্ষেত্রে তুমি কি পড়বা? কর্মী মৌমাছির ক্ষেত্রে দাগা লাইনগুলো পড়বা, বা আকৃতি কেমন, ঠিক আছে, লম্বা কতটুকু না পড়লে সমস্যা নেই। চোখ বড় থাকে এটা পড়বা। তার মোম গ্রন্থি থাকবে, পরাগ সংগ্রহ যন্ত্র থাকবে, হোল থাকে না, ঠিক আছে। কয়টা পর্যন্ত পুরুষ মৌমাছি থাকে? 300 থেকে 3000 পর্যন্ত থাকে। এবং অনিষিক্ত ডিম থেকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া মৌমাছি পুরুষ মৌমাছি সৃষ্টি হয়। খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে উদ্ভিদ প্রজনন পড়ানোর সময় তোমাদেরকে আমরা পার্থেনোজেনেসিস সম্পর্কে বলছিলাম। উদ্ভিদ প্রজনন পড়ানোর সময় তোমার হচ্ছে আমরা পার্থেনোজেনেসিস সম্পর্কে পড়ছিলাম। এখানে আমরা পাইলাম যে অনিষিক্ত ডিম থেকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়াতেও কি তৈরি হতে পারে? পুরুষ মৌমাছি তৈরি হতে পারে। তাহলে অনিষিক্ত ডিম সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, যেন এরা কি হবে? এরা হবে কি? হ্যাপ্লয়েড প্রকৃতির। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে এমসিকিউ অবশ্যই পরীক্ষাতে আসবে যে পুরুষ মৌমাছি যারা আছে এরা কিভাবে তৈরি হয়? অনিষিক্ত ডিম থেকে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, ঠিক আছে, পার্থেনোজেনেসিস প্রক্রিয়া। তাহলে অনিষিক্ত ডিম থেকে কোনো শুক্রাণু ছাড়াই যদি একটা পুরুষ মৌমাছি তৈরি হয় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে পার্থেনোজেনেসিস। পুরাণীতে খুব সুন্দর করে পার্থেনোজেনেসিস তোমাদেরকে পড়াইছিলাম। আচ্ছা, তারপর দেখো কতজন সঙ্গম উড্ডয়নে অংশগ্রহণ করে? প্রায় 500 পুরুষ, ঠিক আছে, প্রায় 500 পুরুষ সঙ্গম উড্ডয়নে অংশগ্রহণ করে। সঙ্গমী পুরুষ মৌমাছির একমাত্র কাজ। যাই হোক, ঠিক আছে। এরপরে কর্মী মৌমাছি, এখান থেকে তুমি এদের সংখ্যাগুলা পড়বা। সংখ্যা সর্বাধিক, সব থেকে বেশি, সারাদিন কাজ করে, কামলা এরা, ঠিক আছে। এরা ডিম্বাশয় নাই, এরা হচ্ছে বন্দা। বন্দা মানে কি? এরা প্রজনন করতে পারে না, নতুন জন্ম করাতে পারে না, এই। আচ্ছা, তারপর দেখো এই যে এখানে পড়বা কি মস্তক শেষ ভাগে হুল থাকে, হুল ফুটায়। আর মস্তক একটা দীর্ঘ প্রোবোসিস, ঠিক আছে, এরকম দীর্ঘ লম্বা লম্বা কি থাকবে? লম্বা বা দীর্ঘ প্রোবোসিস থাকবে, বা এরকম কিছু একটা স্ট্রাকচার থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে প্রোবোসিস, ঠিক আছে। এগুলো আসলে পড়ানোর মতো কিছু নাই, এই জন্য জাস্ট একবার করে দেখা দিয়েছে, বোঝার কিছু নাই এখানে। ঠিক আছে, প্রোবোসিস কথাটা বাংলা হচ্ছে সুর। হ্যাঁ, সুর দেখছো না? লম্বা লম্বা সুর, হাতির সুর, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সুরের মতো জিনিস থাকে, এগুলো হচ্ছে প্রোবোসিস। আচ্ছা, এদের আয়ুষ্কাল কত? অবশ্যই পড়বে, দাগানো নাই, বাট তোমাকে পড়তে হবে। আয়ুষ্কাল হচ্ছে গড়ে 50 দিন, ঠিক আছে। আয়ুষ্কাল হচ্ছে গড়ে 50 দিন, ঠিক আছে। এখানে আমরা পড়াইছি রানী মৌমাছি একটা থাকে, আকারে বড় একটা থাকে, এরা 300 থেকে 3000 থাকে, এরা 60 থেকে 80,000 থাকে। আয়ুষ্কাল পড়বা এবং যা যা আছে সব সুন্দর করে সাজা দিচ্ছে, একবার করে দেখে নিবা, তাহলে হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, তারপর হচ্ছে রাজকীয় জেলি। ঠিক আছে, রাজকীয় জেলি এটা এটা কোন জায়গা থেকে আসে? এটা হচ্ছে কর্মী মৌমাছির হাইপোফেরেঞ্জিয়াল গাসফ্রিং এ তোমরা হাইপোফেরিং সম্পর্কে পড়ছো। হাইপো মানে হচ্ছে নিচে, ফেরিংস মানে হচ্ছে ফেরিংস। ফেরিংস এর নিচে একটা গ্রন্থি থাকে, সেটা হচ্ছে হাইপোফেরিংস। আর মেন্ডিবুলার গ্ল্যান্ড, মেন্ডিবুলে বা চোয়ালে এক ধরনের গ্রন্থি থাকে যেটা হচ্ছে মেন্ডিবুলার গ্ল্যান্ড। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে এখান থেকে জাস্ট কি কি রাসায়নিক উপাদান থাকে এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। দেখো জেলি, জেলি জাতীয় যে কোনো পদার্থ, জেলি জাতীয় যে কোনো পদার্থে পানির পরিমাণ খুব বেশি থাকে। তাহলে জেলি জাতীয় পদার্থে পানির পরিমাণ যত বেশি থাকে তাহলে পানির পরিমাণ বেশি থাকবে, 60 থেকে 70%। প্রোটিন থাকবে এরপরে 12 থেকে 15% প্রোটিন। ঠিক আছে, তারপর লিপিড থাকবে 3 থেকে 6, চিনি থাকবে 10 থেকে 16, ভিটামিন 2 থেকে 3, আর লবণ এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থাকবে। তাহলে এইটা তোমাকে অবশ্যই পড়তে হবে, এই রাসায়নিক উপাদানগুলো কি কি। তাহলে তুমি খেয়াল করো, সব থেকে বেশি থাকবে হচ্ছে, সব থেকে বেশি থাকবে কি, সব থেকে বেশি থাকবে হচ্ছে পানি। ওকে, পানি। আবার চিন্তা করো জেলি তো কি, জেলি হচ্ছে তোমার কি চিনি জাতীয় পদার্থ না, জেলি তো অবশ্যই মিষ্টি, তাহলে চিনি থাকবে এরপরে 10 থেকে 16%। এখন চিনি থাকলে তো হবে না, এখানে পুষ্টি লাগবে, তাহলে প্রোটিন লাগবে, তারপরে থাকবে প্রোটিন 12 থেকে 15%। হালকা তো লিপিড, ফ্যাটও দিতে হবে 3 থেকে 6, এরপর ভিটামিন, লবণ, পানি আমরা দিয়ে দেবো, লবণ অ্যামাইনো অ্যাসিড দিয়ে দেবো। ওকে, আচ্ছা এবার দেখো সমাবন্টন কি। 3 থেকে 4 দিন বয়সে তারা কি করে, যে কর্মী মৌমাছি যারা আছে 3 থেকে 4 দিন বয়সে এরা হচ্ছে তোমার চাকের মধু কোঠরি পরিষ্কার করে। 18 দিন 20 দিন বয়স হলে এরা মধু আহরণে বের হয়। ঠিক আছে, এই তো এই কথাটাই বলছে এখানে। আচ্ছা আচ্ছা, আর মৌমাছি কিছুটা ভাবাবেগ প্রকাশ করে কিসের মাধ্যমে? পরস্পর নৃত্য ভঙ্গিমা, এরা স্পেশাল টাইপের বিশেষ ধরনের নৃত্য করে। ঠিক আছে, তাহলে মৌমাছির নৃত্যকে বলা হয় হচ্ছে রক্ত উদ্গীরণ। মানে কি রক্ত উদ্গীরণ মানে হচ্ছে রক্ত বের করে দেওয়া। উদ্গীরণ কথাটার মানে হচ্ছে বমি করা। ঠিক আছে, রক্ত উদ্গীরণ মানে হচ্ছে কি রক্ত বের করে দেওয়া। কোন একটা জিনিস উদ্গীরণ করা মানে হচ্ছে কোন একটা জিনিস দেহ থেকে বের করে দেওয়া। রক্ত উদ্গীরণ মানে হচ্ছে রক্ত বের করে দেওয়া। আচ্ছা, তাহলে বুঝছো কানিস? তাহলে মৌমাছির নৃত্যকে বলা হয় মৌমাছির বাসা। ঠিক আছে, এটা নিয়ে কে গবেষণা করছে? ফ্রিজ, আমাদের ফ্রিজ সাহেব গবেষণা করছে। মৌমাছির নৃত্য দুই ধরনের, একটা হচ্ছে চক্রাকার নৃত্য এবং আরেকটা হচ্ছে ওয়াগল নৃত্য। ঠিক আছে, ওয়াগল নৃত্য। ঠিক আছে, চক্রাকার নৃত্যে কতগুলা বৃত্তাকার গতিপথের সৃষ্টি হয়। চক্রাকার নৃত্যে কি হয়? চক্রাকার নৃত্যে কতগুলা বৃত্তাকার গতিপথের তৈরি হয়। তার মানে এই মৌমাছিটা, এই যে দেখো এই মৌমাছিটা এই যে এরকম একটা বৃত্তাকার গতিপথে সে হচ্ছে ঘুরতেছে। ঠিক আছে, এরকম বৃত্তাকার গতিপথে সে হচ্ছে ঘুরতেছে। আর একটা বৃত্তাকার গতিপথ, ধরো এরকম বৃত্তাকার গতিপথ, এরকম বৃত্তাকার গতিপথে সে ঘুরতেছে, এটা হচ্ছে চক্রাকার নৃত্য। ঠিক আছে, চক্রাকার নৃত্য। কখন তার চক্রাকার নৃত্যটা হয়? এই চক্রাকার নৃত্যটা তারা কখন দেখায়? হ্যাঁ, চক্রাকার নৃত্যটা কখন দেখায় তারা? যখন, ঠিক আছে, যখন, হ্যাঁ, যখন তারা হচ্ছে 100 মিটারের কম দূরত্বে কোনো খাদ্যের উৎস সম্পর্কে অন্যান্য সদস্যকে অবহিত করে। ঠিক আছে, যখন তারা একটা মৌমাছি দেখলো যে তার সঙ্গম কি, সঙ্গম মানে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা হচ্ছে যৌন মিলন। ঠিক আছে, যৌন মিলন এটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে সঙ্গম। ঠিক আছে, যৌন মিলন এটাকে বলা হয় হচ্ছে সঙ্গম। বুঝছো? আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে 100 মিটারের কম দূরত্বে কোনো খাদ্যের উৎস সম্পর্কে অন্যান্য সদস্যদেরকে অবহিত করে। আর ওয়াগল নৃত্যে কেমন দেখা যায়? ইংরেজি তোমার হচ্ছে ওয়াগল নৃত্যে কেমন দেখা যায়, এখানে লেখছে দেখো। ওয়াগল নৃত্যে এদের গতিপথটা কেমন হয়? ইংরেজি ইংরেজি 8 অক্ষরের মতো। ঠিক আছে, 8 আমরা লিখি না, ইংলিশে 8 লিখি না, এটা হচ্ছে এরকম, দেখছো এরকম, এরকম করে 8। ঠিক আছে, এরকম 8 মানে হচ্ছে, ঠিক আছে, এরকম 8 মানে এরকম বাঁকানো 8-এর মতো। ঠিক আছে, বাঁকানো 8-এর মতো, ইংরেজি 8 বা হচ্ছে বাঁকানো 8-এর মতো, তাই না? বাংলায় 4 লিখি। ঠিক আছে, বাংলায় 4 এরকম, এই 4টাকে যদি এরকম এরকম পাশাপাশি লিখি তাহলে এরকম দেখাবে। ঠিক আছে, অনেকটা হচ্ছে এরকম। ঠিক আছে, ইংলিশে 8 লিখলে এরকম, 8টাকে একটু বাঁকায় দিলে অনেকটা এরকম, মানে এরকম, তো হচ্ছে বাঁকানো 8-এর মতো একটা স্ট্রাকচার তৈরি হয়। এটাকে বলা হয় হচ্ছে ওয়াগল নৃত্য। ঠিক আছে, ওয়াগল নৃত্য। ওকে, ওয়াগল নৃত্য। তো ওয়াগল নৃত্য কখন করে? তারা যখন 150 মিটার বেশি দূরত্বে কোনো খাদ্য উৎস সম্পর্কে অবহিত করতে চায়। তাহলে 100 মিটারের কম দূরত্বে যদি খাদ্য উৎস সম্পর্কে অবহিত করতে চায় তাহলে তারা করে হচ্ছে চক্রাকার নৃত্য। আর 150 মিটারের বেশি গেলে তারা করে হচ্ছে ওয়াগল নৃত্য। ওকে, তারপরে চলো, এখানে আর কিছু আচ্ছা, এখানে একটা কথা বলছো সোয়ার্মিং। সোয়ার্মিং জিনিসটা কি? যে যদি কোনো একটা মৌচাকে দেখা যায় যে মৌচাকে কর্মী মৌমাছির সংখ্যা অনেক বেশি বেশি বেড়ে গেছে, বা হচ্ছে তোমার তোমার হচ্ছে যে কর্মী মৌমাছি অনেক বেশি, তখন দেখা যাবে যে সেখানে প্রয়োজনীয় খাবার নাই। প্রয়োজনীয় খাবার নাই, বাইরের ভিতরে ইন্টারনালি অনেকগুলো কনফ্লিক্ট তৈরি হচ্ছে, ইন্টারনাল অনেক গ্যাঞ্জাম তৈরি হচ্ছে। তখন কি করে? তখন রানী মৌমাছি কি করে? রানী মৌমাছি কিছু কর্মী মৌমাছি সহ তারা হচ্ছে নতুন আবাস গড়ার জন্য, ঠিক আছে, নতুন জায়গায় বসবাস করার জন্য তারা কি করে? জাগ বেঁধে উড়ে যায়। জাগ বেঁধে
একটা মৌচাক থেকে আরেকটা মৌচাকে চলে যায়, এটাকে বলা হয় সোয়ার্মিং। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে সোয়ার্মিং। আর পুরুষ মৌমাছিকে তারা ড্রোন মৌমাছিও বলে। ঠিক আছে, পুরুষ মৌমাছিকে তারা ড্রোন মৌমাছি বলে। তাহলে সোয়ার্মিং মানে কি, যখন কোনো একটা জায়গায় খাবারের সংকট, তখন রানী মৌমাছি কি করে, কয়েকজন কর্মী মৌমাছিকে নিয়ে অন্য কোনো একটা নতুন কোনো মৌচাকের সন্ধানে চলে যায়, এটাকে বলা হয় সোয়ার্মিং। আচ্ছা আচ্ছা, কত দিনের মাধ্যমে মৌমাছির রানী মৌমাছিকে পূর্ণাঙ্গ করে তোলে? 16 দিনের মধ্যে। এটা একটু পড়বা। ওকে, এরপরে আর কি বলবো, নাই, শেষ। ঠিক আছে, শেষ, ডান।